খুব সকালে ফোনের রিংটনে ঘুম ভাঙে শিল্পপতি উজান তালুকদারের। ঘুম ঘুম চোখে সে ফোনের দিকে তাকিয়ে দেখে তার আদরের বোন মিতু ফোন করেছে। সে ফোনটা রিসিভ করে আর বলে, হ্যালো। হ্যাঁ মিতু, বল কেমন আছিস? ওপাশ থেকে বড় ভাই আর কণ্ঠ শুনে মিতু কান্না করতে করতে বলল, আমি ভালো নেই ভাইয়া, দাদির শরীর ভালো নেই, বারবার তোমার কথা বলছে। তুমি কবে দেশে ফিরবে? আজ 10 বছর হয়ে গেল তুমি বিদেশ চলে গেছো। তোমার কি আমাদের কথা একদমই মনে পড়ছে না? এভাবে কথা বলিস না, আমি তো সবসময় তোদের কথা ভাবি। খুব তাড়াতাড়ি দেশে ফিরবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, দেরি করবে না। তোমাকে আমার অনেক কিছু বলার আছে। তুমি তো সেই মানুষ যে ছোট বোনের মনের কথা বুঝতে পারে। মিতুর কথা শুনে উজান হাসলো আর বলল, হ্যাঁ মিতু, তুই যে আমার কলিজা, তোকে আমি খুব ভালোবাসি। উজান তালুকদার হলো আমাদের এই গল্পের নায়ক। তার বয়স এখন 27 বছর। তার বাবা লতিফ তালুকদার, সিমেন্ট বালির দোকান আছে। লতিফ তালুকদার 2 ভাই, ছোট ভাই রশিদ তালুকদার। 2 ভাই দোকান দেখাশোনা করে। যৌথ পরিবার। উজান যখন 5 বছরের তখন উজানের মা মারা যায়। বাপের বাড়ি গিয়েছিল নিজের মায়ের অসুস্থতার খবর পেয়ে। হঠাৎ আসার পথে সেই বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসে মোট 69 জন যাত্রী ছিল, তার মধ্যে 4 জন মারা যায়, যার মধ্যে উজানের মা মালতী বেগম ছিল। তারপর উজানের দেখাশোনার জন্য উজানের দাদি তার নিজের খালাতো বোনের মেয়ে মমতাজ বেগমের সাথে লতিফ তালুকদারের বিয়ে দেয়। মমতাজ বেগম প্রথম থেকেই উজানকে সহ্য করতে পারত না। মমতাজ বেগমের এক ছিল মেয়ে, এক ছেলে সিফাত ও মেয়ে মিতু। এই পরিবারে একমাত্র দাদি আনোয়ারা বেগম আর মিতু ছাড়া উজানকে কেউ পছন্দ করে না। নাতির কষ্ট হবে বলে সেই জন্য নিজের খালাতো বোনের মেয়ে মমতাজ বেগমের সাথে ছেলের বিয়ে দিল। কিন্তু আনোয়ারা বেগম পরে বুঝতে পারল সে ভুল করেছে। মমতাজ কখনোই উজানকে নিজের সন্তান মনে করে না। মিতু আনোয়ার বেগমের কাছে শুয়েছিল। মিতু বলল, জানো দাদি, আজকে ভোরবেলা খুব ভালো স্বপ্ন দেখলাম আমি। মিতু কথা বুঝতে পেরে আনোয়ার বেগম বলল, কি স্বপ্ন দেখেছিস? সম্পূর্ণ সিক্রেট। বলে দিলে নাকি সেটা সফল হবে না, তাই এখন আমি বলবো না। আগে হোক, তারপর আমি তোমাকে বলবো। তখন আনোয়ার বেগম মজা করে বলল, কি স্বপ্ন দেখবি? নিশ্চয়ই কোনো রাজপুত্র আসছে তোকে নিয়ে যাবে বলে। আনোয়ার বেগমের কথায় মিতু রাগ করে বলল, এই বুড়ি সবসময় হেয়ালি করে কথা বলে। তোমার সাথে আর এই বুড়ি আমি কথাই বলবো না। কথাটা বলে মিতু ওখান থেকে চলে যায়। আর আনোয়ারা বেগম হেসে ফেলে আর মনে মনে বলে, আমি বুঝতে পারছি তুই কিসের কথা বলছিস, কিন্তু সে কি আসবে? আজ 10 বছর হয়ে গেল সে কোনো খবর রাখেনি। এত অপমান, এত অবহেলা সে সহ্য করতে পারেনি। আমার মনে হয় না সে আর ফিরে আসবে। কি জানি আমার জীবন দশা, আমি কি আর ওকে দেখতে পাবো না? উজান আমেরিকা থেকে শুধুমাত্র তার বোন মিতুর সাথে কথা বলে। এই বিষয়টা বাড়ির কেউ জানে না। উজান মিতুকে বারণ করেছে বাড়ির কাউকে না জানাতে। আজকে 10 বছর পর উজান বাড়ি এসেছে। গেটের সামনেই দাঁড়িয়ে উজানের মনে পড়ে যায় আজ থেকে 10 বছর আগে এই বাড়ি থেকে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কি ঘটেছিল আজ থেকে 10 বছর আগে? কেন উজানকে বাড়ি থেকে অপমান করে অবহেলা করে তাড়িয়ে দেওয়া হয়েছিল? উজান গেটের সামনে দাঁড়িয়ে সেই সব কথাই ভাবতে লাগলো। 10 বছর আগে। এই, তুই আমার বোনকে বাজে কথা বললি কেন? বেশ করেছি বলেছি, 1000বার বলবো। তোর বোনকে আমি চুম্মা খাবো। কথাটা বলে আরমান যে মিতুকে চুমু খেতে যাবে সাথে সাথে উজান বলল, তবে রে, তোকে আমি দেখেই নেব। কথাটা বলেই উজান আরমানকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরমান ও তার মা উজানদের বাড়িতে এসে নানা রকম কথা শোনায়। আরমান বলল, আন্টি বিশ্বাস করুন, আমি মৃত্যুকে কোনো খারাপ কথা বলিনি। উজান শুধু শুধু আমাকে মেরেছে।
আরমানের কথা শুনে মমতাজ বেগম বলল, আমি জানি তো যত নষ্টের গোড়া ওই উজান, তোকে তো আমি আজকে দেখেই নেব। কথাটা বলে মমতাজ বেগম যখন উজানের দিকে তেড়ে আসে, আনোয়ারা বেগম মমতাজ বেগমের হাত ধরে ফেলে আর বলে, খবরদার, তুমি একদম আমার নাতির গায়ে হাত দেবে না। কে মিথ্যা বলেছে, কে সত্যি বলেছে সেটা আমি জানি। যাকে ভালোবাসো না তাকে শাসন করার অধিকার তোমার নেই। তারপর আনোয়ারা বেগম আরহামের মা শাবানা বেগমের উদ্দেশ্যে বলল, শাবানা, তুমি তোমার ছেলের স্বভাব জানো না যে এখানে ঝগড়া করতে এসেছো? এই বয়স থেকেই তোমার ছেলে সব রকম নেশে আসক্ত, আর তুমি ছেলের দোষ না দেখে আমার নিরীহ নাতিটাকে মিথ্যা বদনাম দিতে এসেছো। এখনই ছেলেকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে। আমি যেন আমার বাড়ির সীমানে তোমাদের আর না দেখি। আনোয়ারা বেগম কথা শুনে শাবানা বেগম বলল, চাচি, আপনার সাহস কি করে হলো আমার ছেলের নামে মিথ্যা কথা বলার? আমার ছেলে কি নেশা করেছে যে আপনি এই কথা বলছেন? আমি বাড়িতে থাকলেও সব খবর জানি। আমার চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি, তাই বেশি কথা বলবে না। এক্ষুনি এই মুহূর্তে চলে যাবে। আনোয়ারা বেগমের কথা শুনে শাবানা বেগম তার বান্ধবী মমতাজ বেগমের উদ্দেশ্যে বলল, তুই শাশুড়ির কথা শুনেছিস? তুই তোর নিজের খালাতো বোনের মেয়ে, তা তোকে বিশ্বাস না করে এই নাতিকে বিশ্বাস করছে। এখন থেকে তোকে বলে রাখছি, তুই যদি সতর্ক না হস এই ছেলের জন্য তোকে কিন্তু ভবিষ্যতে আরো কষ্ট পেতে হবে, কথাটা মনে রাখিস। কথাটা বলে শাবানা বেগম আরমানকে নিয়ে সেখান থেকে চলে যায়। মমতাজ বেগম শাবানা বেগম দুজনে বান্ধবী, একই গ্রামের মেয়ে। আরমান উজানের সমবয়সী, পড়াশোনা ভালো করে না, বিভিন্ন নেশায় আসক্ত সে। রাতের বেলায় লতিফ তালুকদার বাড়িতে এলে দেখে মমতাজ বেগম রুমে আলো অফ করে শুয়ে আছে। লতিফ তালুকদার মমতাজ বেগমকে বলল, কি হলো? এই অসময়ে লাইট অফ করে শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? স্বামীর কথায় মমতাজ বেগম ফুপিয়ে কেঁদে উঠলেও কোনো কথা বলল না। বারবার জিজ্ঞাসা করার পরও যখন সে কোনো কথা বলছে না, লতিফ সাহেব বাধ্য হয়ে গেল তার ভাইয়ের বউ পলি বেগমের কাছে। দুই জায়ের খুব মিল। সে জানে পলির কাছে গেলে সে তাকে সত্যটাই বলবে। লতিফ তালুকদার পলি বেগমকে জিজ্ঞাসা করলো, বলি বাড়িতে কি হয়েছে? মমতাজ রুমে আলো অফ করে শুয়ে আছে, জিজ্ঞাসা করছি, কিছু উত্তর দিচ্ছে না, কান্না করছে। লতিফ তালুকদারের কথায় পলি বেগম বানিয়ে বানিয়ে কিছু মিথ্যে কথা বলল আর বলল, ভাই সাহেব আর বলবেন না, ওই উজান যত নষ্টের গোড়া, ওর জন্যই তো এই অশান্তি। আজকে আরহামকে উজানকে খুব মারধর করেছে, তার জন্য অভিযোগ করতে এসেছিল আরহামের মা শাবানা আপু, কিন্তু সেখানে আপনার মা ওদেরকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আরহাম কোনো দোষই করেনি, কিন্তু আপনারও মা সেসব কথা শুনেনি। যেহেতু আপুর বন্ধু হয় শাবানা আপু, তাই ওর খুব গায়ে লাগে, ও মাকে বারণ করেছিল, মা শোনেনি। এই নিয়ে মা আপুকে নানা রকম কথা শোনায়। আপনি উজানকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন, ও থাকলে সংসারে অনেক অশান্তি হবে। আপু সকাল থেকে কিছু খায়নি, আপু এমনিতেই গ্যাস্ট্রিকের রুগী, যদি না খায় শরীর তো আরো খারাপ করবে, আবার কালকে নাকে এই বাড়ি থেকে ছেড়ে চলে যাবে। পলি বেগমের কথা শুনে লতিফ তালুকদার আর মাথা ঠিক রাখতে পারল না। সে গিয়ে তার মা আনোয়ারা বেগমের উদ্দেশ্যে বলল, মা, তুমি মমতাজের সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি ঠিক কাজ করোনি। উজান আমার ছেলে, ওর ভালো মন্দ আমি বুঝবো, তাই তুমি এই বিষয়ে আর না করাবে না। আমি তোমাকে দিব্যি দিলাম, যদি উজানের ব্যাপারে কিছু বলো, তোমার এই ছেলের মরা মুখ দেখবে। ছেলের মুখ থেকে এই কথা শুনে আনোয়ার বেগম যেন বোবা হয়ে গেল। তার মুখের ভাষা হারিয়ে গেল, সে আর কিছু কথা বলতে পারল না। তারপর লতিফ সাহেব উজানের ঘরে এসে বলল, তুই কেন শুধু শুধু আরহামকে মেরেছিস? উজান তখন পড়তে বসেছিল। বাবার কথা শুনে সে উঠে পড়ে আর আমতা আমতা করে বলে, ও মিতুর সাথে খুব বাজে ব্যবহার করেছিল, খুব বাজে কথা বলেছিল, সেজন্য আমি সহ্য করতে পারিনি। কথাটা শেষ করতে পারল না উজান। তার আগেই লতিফ তালুকদার উজানের গালে সপাটে একটা চড় মারল আর দাঁত কিরমির করে বলল, তুই কালকে এই বাড়ির থেকে চলে যাবি। এই বাড়িতে তোকে জানো আমি আর না দেখি। আমার এক বন্ধু আমেরিকায় থাকে, আমি তার সাথে আজকে রাতেই
কথা বলবো। তুই ওখান থেকেই পড়াশোনা করবি, তোর মায়ের যা গয়না আছে আমি বিক্রি করে তোকে টাকা দিয়ে দেবো। কথাটা বলে লতিফ তালুকদার চলে গেল। মিতু পাশ থেকে সবই শুনল, কিন্তু সে কিছু বলতে সাহস পেল না। আজকে আরমান তাকে যে কথাটা বলেছে সে কথাটা কোনোভাবেই বাবাকে বলা যাবে না। সে ছোট হলেও এই কথার মানে সে বোঝে, তাই সে সেই মুহূর্তে চুপ করে রইল। তারপরের দিন খুব সকালে লতিফ তালুকদার আমেরিকায় তার বন্ধু হোসেন শাহরিয়াকে ফোন করলো আর বলল, হোসেন কেমন আছো? লতিফ তালুকদারের কথা শুনে হোসেন শাহরিয়া বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তারপর হঠাৎ কি মনে করে এতদিন পরে বন্ধুকে মনে পড়লো? একটা দরকারে তোমাকে ফোন করেছি। বলুন কি দরকার? তুমি তো জানো আমার বড় ছেলে উজানের কথা। মা নেই, কেউ শাসন করার নেই, কারো কথা শোনে না, দিনকে দিন একটা অমানুষ হয়ে যাচ্ছে। তাই ওকে আমি এখানে রাখতে চাইছি না। আমি তোমার কাছে আমেরিকায় পাঠাতে চাই। তোমার কি কোনো অসুবিধা আছে? না না, অসুবিধা থাকবে কেন? আপনি পাঠিয়ে দিন। উজান তো আমারও সন্তান। আজ ছয়লি ভাবি যদি বেঁচে থাকতো তাহলে কি উজান এরকম হতো? কথায় বলে মা ছাড়া সন্তানের কেউ থাকে না। বাবারা যতই ভালো হোক, মা তো মাই হয়। আপনি চিন্তা করবেন না, উজানকে পাঠিয়ে দিন। ও আমার কাছে থেকে পড়াশোনা করবে। তারপরের দিন আলমারি থেকে লতিফ তালুকদার কিছু সোনার গয়না বের করে সেটা দেখে মমতাজ বেগম বলল, স্বর্ণের গয়না বের করছো কেন? উজান আমেরিকা যাবে, কিছু টাকার দরকার। ওগুলোর ওর মায়ের গয়না, ওগুলো বিক্রি করে ওর হাতে আমি কিছু টাকা দেব। লতিফ তালুকদারের কথায় মমতাজ বেগম রেগে যায়, হাত থেকে স্বর্ণের জিনিসগুলো নিয়ে নেয় আর বলল, খবরদার এই জিনিসে হাত দেবে না। ওর মার গয়না তো কি হয়েছে? ও যে এতদিন এই সংসারে খেলো তার দাম দিতে হবে না? আর আমেরিকা যাবে, ওখানে গিয়ে ভিক্ষা করবে, তুমি একটা টাকাও দেবে না। স্ত্রীর কথায় লতিফ তালুকদার কিছু বলল না। সে নিজে খরচ করে উজানের পাসপোর্ট রেডি করলো। যাওয়ার সময় কিছু টাকা হাতে দিয়ে বলল, এই টাকাটা নিজের কাছে রেখে দিবি। ওখানে গেলেই তোকে হোসেন কিছু কাজ দেখে দেবে, তুই কাজ করলে টাকা ইনকাম করতে পারবি। বাবার কথায় উজান কিছু বলল না। তার এই সবে 17 বছর বয়স। এই বয়সে সে ওখানে কি কাজ করবে সে কিছু ভেবে পেল না। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে সে এগিয়ে গেল। যাবার আগে দাদির কাছ থেকে বিদায় নেওয়ার সময় দাদি তাকে ধরে খুব কান্নাকাটি করলো আর কাঁদতে কাঁদতে বলল, তুই অনেক বড় হবি, মনে জোর রাখবি, নিজেকে শক্ত করবি, তোকে বড় হতে হবে। আলো আছে, সব দেখতে পাচ্ছি। তোকে যেভাবে অপমান করে অবহেলা করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি, এই মানুষগুলোর ভালো হবে না। আমি মমতাজকে বিশ্বাস করি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু ও কি করলো? ও এত বড় শয়তান। আমি যদি জানতাম তাহলে কখনোই জেনে শুনে আমি সাপের গর্তে হাত দিতাম না। দাদির কথায় উজান বলল, দাদি কাউকে দায়ী করো না, আমার ভাগ্যে যা আছে সেটাই তো হবে। তুমি ভালো থাকবে আর নিজের প্রতি যত্ন নেবে। তুমি চিন্তা করবে না, আমি ফিরে আসবই। তারপর উজান তার ছোট বোন মিতুর দিকে তাকায়। মিতু ছুটে এসে উজানকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, ওরা খুব নিষ্ঠুর ভাইয়া, আমি জানি ওরা তোমার সাথে ঠিক কাজ করলো না। চুপ কর মিতু, কান্না করিস না, আর সাবধানে থাকবি, মন দিয়ে পড়াশোনা করবি। এখন আমি আসছি। তারপর উজান আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। উজানকে এয়ারপোর্টে হোসেন শাহরিয়ার রিসিভ করতে এসেছিল। দরজায় কলিং বেল টিপতেই দরজা খুলে দেয় হোসেন শাহরিয়ার ছোট মেয়ে সাথী। সে তার বাবার পাশে উজানকে দেখে বলে, কি সুইট হ্যান্ডসাম ছেলে রে বাবা, ওই দেশে এইরকম হ্যান্ডসাম ছেলে আছে? মেয়ের কথায় হোসেন শাহরিয়া তার কানটা মুলে দেয় আর বলে, সর এখান থেকে, বদমাশ মেয়ে কোথাকার। কথাটা বলে সাথীকে সরিয়ে হোসেন শাহরিয়া ভেতরে ঢোকে। উজান যেই ঘরে ঢুকতে যাবে সাথী তার পা দিয়ে উজানের পায়ে আঘাত করে। আকস্মিক এই ঘটনায় উজান চমকে যায়। সে সাথীর দিকে তাকিয়ে দেখলো সাথী বলল, কেমন দিলাম? এখানে থাকলে আমার অত্যাচার সহ্য করতে হবে।
হোসেন শাহরিয়া খুব ছোটবেলায় আমেরিকা চলে যায়। ওখানে প্রথমে একটা রেস্টুরেন্টে কাজ করত, তারপর নিজে বিজনেস শুরু করে। দেশের মেয়েকে বিয়ে করে, দুটো মেয়ে তার স্ত্রীকে নিয়ে আমেরিকায় সেটেল হয়। বড় মেয়ে নীলিমা খুব শান্ত স্বভাবের, কিন্তু ছোট মেয়ের সাথী খুব দুষ্টু। মাত্র 11 বছর বয়সী সে দুষ্টুমিতে পিএইচডি করেছে। হোসেন শাহরিয়া উজানকে একটা স্কুলে ভর্তি করে দেয়, তার সাথে একটা পার্ট টাইম জব দেখে দেয়। এদিকে সাথী উজানের উপর অত্যাচার করেই চলেছে। উজান একদিন সোফার উপর বসে টিভি দেখছিল, সেই সময় সাথী গরম জল নিয়ে তার গায়ে ঢেলে দেয়। উজান চিৎকার করতে থাকে। সাথী বলে, আমি বলেছি তো এখানে থাকলে আমার অত্যাচার সহ্য করতে হবে। সাথী এই বিষয়টা লক্ষ্য করে তার বড় বোন নীলিমা। ছুটে আসে, সাথীর গালে একটা চড় মারে আর বলল, তোর মতো অসভ্য মেয়ে আমি দুটো দেখিনি। ও কি করেছে তোর? ও বসে বসে টিভি দেখছিল, তুই কেন শুধু শুধু ওর গায়ে গরম জল দিতে গেলি? বদমাইশ মেয়ে, বাবা আসুক আমি সব বলবো। তারপর নীলিমা উজানের উদ্দেশ্যে বলল, ভাইয়া খুব জ্বালা করছে, আপনি ওয়াশরুমে চলুন, একটু ঠান্ডা জল দেবেন, তারপর আমি মলম দিয়েছি। বাড়িতে এসে হোসেন শাহরিয়া সব কথা শুনে খুব রেগে যায় আর বলল, তুই এত বেয়াদব কেন? উজান আমাদের গেস্ট, ও আজ সমস্যায় পড়েছে তাই তো এখানে পড়ে আছে। চিরকাল কি ও এখানে থাকবে? মাত্র কয়েক বছর, তুই তাও সহ্য করতে পারছিস না? আমার ভাবতে ঘেন্না করছে তুই আমার মেয়ে। আমি একদিন আমেরিকায় এসেছিলাম, আমার কাছে কিচ্ছু ছিল না, আমাকেও এক ব্যক্তি সাহায্য করেছিল। তার বাড়িতে আমি 3 বছর ছিলাম, তারপর ব্যবসা শুরু করে সফল হয়েছি। ও যে হবে না তার কি গ্যারান্টি দিতে পারে? কথাতেই আছে, আজ যে ফকির কাল সে ধনী, আবার কাল যে ধনী আগামীতে সে ফকির হবে, তা কি কেউ বলতে পারবে? কথাটা বলে সে সাথীকে ঘৃণা ভরা চোখে দেখে। বাবার এই দৃষ্টি সাথী সহ্য করতে পারে না। হোসেন শাহরিয়া দুটো মেয়েকে খুব ভালোবাসে, কখনো মেয়েদের ছোট বড় কথা বলেনি, কিন্তু একটা পরের ছেলের জন্য তার প্রতি তার বাবা এই ব্যবহার সহ্য করতে পারল না। রাতের বেলা তার খুব জ্বর এলো। জ্বরের ঘরে সে বলতে লাগলো, ওকে চলে যেতে বলো, ওকে আমি আর দেখতে চাই না। ও কেন এসেছে? ও আসার পর থেকে তোমরা আমাকে সহ্য করতে পারছো না। ও যদি থাকে আমি বাড়ি থেকে চলে যাব। সাথীর কথা শুনে বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায়। সাথীর মা সালমা বেগম বলল, সাথী কেন এরকম করছে? ও কি পাগল হয়ে যাবে? ডাক্তার ডাকা হয়, সাথীকে চেক আপ করে। ডাক্তার বলল, ও যেটা চেয়েছে আপনারা সেটা করুন। ও হয়তো কিছু পছন্দ করেছে না, ওর মনে সেটা আঘাত করেছে। এরকম চলতে থাকলে ওর ব্রেনের দিক থেকে ও উইক হয়ে পড়বে। তাদেরকে হাসি খুশি দেখতে চাইলে ও যেটা চাইছে সেটাই করুন। সাথীর এই ব্যবহারে হোসেন শাহরিয়া খুব ভেঙে পড়ে। তাই ছোট মেয়েকে সে খুব ভালোবাসে, কিন্তু মেয়েটা কেন এত অবুঝ সে কেন বুঝতে পারছে না। আজকে উজান অসহায়, তাই তো এখানে পড়ে আছে। তবু নিজের মেয়ের কথা ভেবে হোসেন শাহরিয়া উজানকে বলল, উজান তুমি আমায় ক্ষমা করে দেবে। আমাদের পরিবারে আমার স্ত্রী নীলিমা এরা খুব ভালোবাসে তোমায়, আমি খুব পছন্দ করি, কিন্তু সাথী কেন তোমায় দেখতে পারে না আমি বুঝতে পারছি না। আমি নীলিমার মুখ থেকে শুনেছি ও মাঝে মাঝে এরকম করে তোমার সাথে। তুমি তো শুনলে ডাক্তার কি বলে গেল। হোসেন শাহরিয়ার কথা শুনে উজান বলল, বুঝতে পেরেছি আঙ্কেল, তবে আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা করে নেব। আমি আর এই বাড়িতে থাকবো না। আপনারা সাথীকে আর কিছু বলবেন না। এই অপরিচিত জায়গা তুমি কি করবে? দেখছি কি করা যায়। তারপরের দিন উজান যেখানে কাজ করত তার একটা সহকর্মী তামিম তার সাথে খুব মিল। সেও ছোটবেলায় তার মাকে হারিয়েছে। এখানে তার ফুপির বাসায় থাকতো। ফুপিও তাকে অপমান করে। সে ফুপির বাড়ি ছেড়ে একটা ভাড়া বাড়ি নেয়, সেখানে এক বন্ধুর সাথে শেয়ার করে থাকে আর এখানে কাজ করে। উজান তার বন্ধু তামিমকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে তামিম বলল, তোর কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ অহংকারী। এই বয়সে এত যে তার এত অপমানের পর ওই বাড়িতে পড়ে আসিস। আমি যেখানে থাকি আমার এক বন্ধুও থাকে, আমরা শেয়ারে থাকি, তাই খুব বেশি খরচা হয় না। দিনের বেলা এখানে কাজ করি, রাতে গিয়ে শুয়ে পড়ি, তারই মাঝে পড়াশোনা করি। তুই চলে আয় আমাদের সাথে। আমাদের সবার ভাগ্য তো সব একরকম, তাই আমাদেরকে এইভাবে মিলেমিশে থাকতে হবে।
তারপরের দিন উজান সবকিছু রেডি করে সালমা বেগমের সাথে দেখা করতে আসে। সালমা বেগম উজানকে ধরে খুব কান্না করে আর বলে, কি বলছো বাবা? আমার কিছু বলার নেই, ওই অবুঝবে। কেন যে বুঝলো না আমি জানি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি অনেক বড় হও, তুমি তোমার জীবনের সাকসেস হও, প্রতিষ্ঠিত হও। তারপর কিছুক্ষণ থেমে সালমা বেগম উজানের হাত দুটো ধরে বলল, উজান, তুমি আমার ছেলের মতো, আমায় কথা দাও, আমি একটা অনুরোধ করব, তুমি তা রাখবে? সালমা বেগমের কথা শুনে উজান বলল, আন্টি, আমি তো আপনার ছেলের মতো। ছেলেকে কেউ অনুরোধ করে না, আদেশ করে। আপনি বলুন কি কথা। উজানের কথায় আশ্বস্ত হয়ে সালমা বেগম বলল, যদি সাথী কখনো নিজের ভুল বুঝে তোমার কাছে ক্ষমা চায়, তুমি কিন্তু ক্ষমা করে দেবে। ওর উপর কোনো অভিমান বা রাগ তুমি পুষে রাখবে না। সালমা বেগমের কথায় উজান হাসলো আর বলল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আন্টি, এমনিতেই আমি সব ভুলে গেছি, তাই রাগ বা অভিমান পুষে রাখার কোনো কারণ নেই। তারপর নীলিমা সেখানে আসে উজানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আপনার ভালো হবে। যে স্বপ্ন নিয়ে এই বিদেশে এসেছেন সেই স্বপ্ন আপনার পূরণ হবে। নীলিমার কথায় উজান কিছু বলল না। সে তখন কিছু দূরে বসে থাকা সাথীর সঠিক দিকে তাকালো। সাথী তখন উজানের দিকে তাকিয়েছিল। দুজনে চোখাচোখি হতেই সাথী চোখ নামিয়ে নেয়। উজান আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। হোসেন শাহরিয়া বাড়িতে ছিল না, তাই তার সাথে দেখা করতে পারল না। এরপর উজান ওখানে থাকা শুরু করে। ওখানে থাকতে থাকতেই সে আলাদাভাবে ব্যবসা শুরু করে। তার সাথে পড়াশোনা চালিয়ে যায়। এইভাবে কেটে গেল 10টা বছর। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উজান তার অতীতের ঘটে যাওয়ার কথা চিন্তা করছিল। ঠিক সেই সময় মৃত্যু দরজা খুলে বেরিয়ে আসে আর উজানকে দেখে সে ছুটে আসে আর জড়িয়ে ধরে বলে, ভাইয়া, তুমি কেমন আছো? কতদিন পর তোমায় দেখছি, তোমাকে কি সুন্দর দেখতে হয়ে গেছে। উজানকে কিছু কথা বলার সুযোগ না দিয়ে মৃত্যু চিৎকার করে তার দাদিকে ডাকতে থাকে আর বলে, দাদি, তুমি কোথায়? বড় ভাইয়া এসেছে। মৃত্যুর চিৎকার শুনে মমতাজ বেগম, পলি বেগম বাইরে বেরিয়ে আসে। মমতাজ বেগম মৃত্যুকে উদ্দেশ্য করে বলে, এত চিৎকার করার কি আছে? বাড়িতে কি টাকার মেশিন এসেছে যে এত চিৎকার করছিস? তখন পাশ থেকে পলি বেগম বলল, তুই এমন চিৎকার করছিস যেন কোনো মিনিস্টার এসেছে। বিদেশের থেকে 2 টাকা চাকর, তাকে নিয়ে আবার অত মাতামাতি করার কি আছে? ওদের কথার মাঝে আনোয়ারা বেগম সেখানে উপস্থিত হয়। সে উজানকে দেখে ছুটে আসে আর তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, দাদু, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তোর সাথে আর এ জন্মে দেখা হবে না। যাই হোক, আলো আমার কথা শুনেছি। আমি প্রতিদিন আলোকে ডাকতাম। আমি যেন মৃত্যুর আগে আমার আদরের নাতিকে দেখতে পাই। উজানের বাড়িতে আসায় মৃত্যু আর আনোয়ারা বেগম ছাড়া বাড়িতে কেউ খুব একটা খুশি হয় না। তারা শুনেছে উজান আমেরিকায় কোনো এক কোম্পানিতে কাজ করে। সে যে নিজের কোম্পানির মালিক এবং বিজনেস করে সেই কথাটা বাড়ির কাউকে সে কখনো জানায়নি। তাই তার প্রতি অবহেলা রয়েই গেল। মমতাজ বেগম উজানকে বলল, তুই কি ঠিক করেছিস এবার থেকে দেশে থাকবি? মমতাজ বেগমের কথায় উজান বলল, আপাতত আছি। তাই এখানে তো তোকে কিছু করতে হবে, তা না হলে কে তোকে বসে বসে খাওয়াবে? দেখছি মা, ভাবছি একটা ব্যবসা শুরু করব। যাই করো, বাবার কাছ থেকে পয়সা চাইবে না। দেখতে পাচ্ছ তো বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে। সেই যে চলে গেলি, আর একবারও তো বাবার কথা ভাবলি না যে বাবা এত কষ্ট করে ছেলে মানুষ করেছে। তুই বড় ছেলে, তোর তো একটা দায়িত্ব আছে। মমতাজ বেগমের কথায় উজান কিছু বলল না। লতিফ তালুকদারের কয়েক বছর আগে হার্ট অ্যাটাক হয়। সার্জারি করে তার বুকে মেশিন বসানো হয়। অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। দোকানেও আগের মতো ইনকাম নেই। তার ছোট ভাই দোকান ছেড়ে এখন অন্য একটা জব করছে। লতিফ তালুকদার সিফাতকে নিয়ে কোনোভাবে টেনে টুনে দোকানটা চালাচ্ছে। আজকে রাত 12টায় বাড়ির সবাই যে যার রুমে শুয়ে পড়েছে। মিতু নিজের রুমে শুয়েছিল। উজান এলো তার রুমে। এসেই তার বোনের কানের কাছে বলল, হ্যাপি বার্থডে মিতু পাখি, আমার সোনা বোন। উজানের কথায় মিতু হাসলো আর বলল, ভাইয়া, তোমার মনে আছে আজকে আমার বার্থডে? মনে আছে।
উজান যখন আমেরিকায় থাকতো তখন মিতুর অ্যাকাউন্টে টাকা পাঠাতে। ও যখন যা চাইতো উজান দিয়ে দিত। তাই মিতুর কাছে কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে সে শপিং করলো। তারপর একটা রেস্টুরেন্টে তার জন্মদিনে সেলিব্রেট করে এবং বন্ধুদের খাওয়ায়। সেখানে উজানকে আসতে বলেছিল, কিন্তু উজানের কাজ থাকায় সে আসতে পারেনি। মিতু তার বান্ধবীদের নিয়ে যখন খেতে বসেছিল, ঠিক সেই সময় মিতুর কলেজের সিনিয়র ভাইয়া আকাশ আসে আর মিতুকে বলল, মিতু, হ্যাপি বার্থডে। অনেক অনেক শুভকামনা, দোয়া করি আগামী দিনগুলোতে তোমার যত ভালো যা। আকাশের কথায় মিতু হাসতে হাসতে বলল, ধন্যবাদ ভাইয়া। বন্ধুদের নিয়ে আনন্দ করছো, আমাকে ডাকলে না? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আপনি আসুন। ওকে, তোমরা আনন্দ করো, আমার একটা কাজ আছে, এখন আসছি। আকাশ চৌধুরী কলেজের সিনিয়র আর মেধাবী স্টুডেন্ট। বাবা নেই, মা ও ছোট বোনকে নিয়ে থাকে। বাবা সরকারি জব করতো, তার পেনশন পায় তার মা, আর তাতে তাদের সংসার চলে। আকাশের লক্ষ্য সে বাবার মতো সরকারি চাকরি করবে, তাই সে পড়াশোনা শেষ করে চাকরির প্রিপারেশন নিচ্ছে। সে প্রথম যেদিন কলেজে মিতুকে দেখে সেই দিনকেই তার ভালো লেগে যায়, কিন্তু নিজের কেরিয়ারের কথা ভেবে সে গোপন রেখেছে তার অনুভূতিকে। আজকে মিতু যখন তার বান্ধবীদের নিয়ে আসছিল, তখন সে পাশ থেকে শুনেছে যে মিতুর আজকে জন্মদিন। আকাশ যেহেতু মেধাবী স্টুডেন্ট, কলেজের টিচার ও প্রত্যেকটা ছেলে মেয়ে তাকে সম্মান করে। কলেজে এসে মিতু আকাশ সম্বন্ধে শোনার পর থেকে সেও তাকে খুব পছন্দ করে, কিন্তু দুজনে অনুভূতির কথা প্রকাশ করে না। এদিকে আজকে বাড়িতে মমতাজ বেগমের মামাতো বোন ও তার মেয়ে এসেছে। বাড়ির সকলের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু উজানের সাথে পরিচয় করিয়ে দেয় না। উজান পাশে দাঁড়িয়েছিল। মমতাজ বেগমের মামাতো বোনের মেয়ে তিশা উজানকে দেখে বলল, আন্টি, আপনি তো সকলের সাথে পরিচয় করে দিলেন, কিন্তু এই ভাইয়াটার সাথে পরিচয় করলেন না। উনি কে হন এই বাড়ির? তিশার কথা শুনে মমতাজ বেগম বলল, কেউ হয় না ওই বাড়ির আশ্রিত। একসময় আমার স্বামী ওকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে, তাই আজকে চাকরি পেয়ে ও তার ধার মিটাচ্ছে। ঠিক তখন সেখানে আসে মিতু। এসে উজানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, তুমি আর কত সহ্য করবে? এবার তো মুখ খোলো। এই বাড়ির মানুষগুলো আজ দীর্ঘদিন তোমার ওপর অত্যাচার করছে, এটা ঠিক নয়। তুমি আমেরিকা থেকে লেখাপড়া শিখে এসেছো, এখন নীরব থাকাটা তোমার শোভা পায় না। মিতুর কথায় উজান কিছু বলল না। মিতু যখন তার মা মমতাজ বেগমের উদ্দেশ্যে বলল, তারপর মিতু তিশাকে উদ্দেশ্য করে বলল, কাউকে ভালোবাসতে না পারো, তাকে অসম্মান করো না, এতে আল্লাহ রুষ্ট হবেন, আর এর পরিণতি খুব ভয়ানক হবে। এখন তো বাবা কিছু ইনকাম করে না, তা তো তোমার অহংকার কম হচ্ছে না? যার টাকায় খাচ্ছ আবার তাকেই পরিচয় দিতে বিবেকে বাঁচছে। তিশা, তুমি হয়তো জানো না, উনি আমাদের বড় ভাইয়া, বুঝতে পেরেছো? ভাইয়া এই বাড়ির আশ্রয় থাকে না, না কোনো দিন ছিল। ভাইয়া স্বাবলম্বী, খুব অল্প বয়সে ভাইয়াকে অপমান করে এই বাড়ি থেকে আমেরিকা পাঠিয়ে দিয়েছিল। তারপর ওখানে পড়াশোনা করে চাকরি করে, এখন এই কিছুদিন হলো দেশে এসেছে। মিতুর কথা শুনে তিশা খুব খুশি হলো আর উজানকে উদ্দেশ্য করে বলল, ও তাই নাকি? ভাইয়া, আপনি আমেরিকায় ছিলেন। ভাইয়া, আপনার কাছে বিদেশের অনেক গল্প শুনবো। ঠিক আছে, একদিন শোনাবো। এখন আমি নিজের রুমে যাচ্ছি। এদিকে মিতুর কথা শুনে মমতাজ বেগম রাগে ফুঁসছে। রাতের বেলা স্বামী বাড়িতে এলে মমতাজ বেগম কিছু বললে সিফাত বলল, মা, বাবার শরীরটা ভালো নয়। আজকে দোকানে বাবা কেমন হয়ে গেছিল, দোকান ভালো চলছে না। বাবা বলছিল এইভাবে আর বেশি দিন চালাতে পারবে না। তারপর মমতাজ বেগমের উদ্দেশ্যে আরো বলল, মা, দোকান বন্ধ করে আমি ভাবছি অনলাইনে কাজ করব। তার জন্য আমার একটা বাইক লাগবে, তার জন্য টাকা লাগবে। ছেলের কথা শুনে মমতাজ বেগম বলল, তুই কি করে টাকা চাইছিস? তোর লজ্জা করে না? কদিন আগে তোর বাবা বুকে সার্জারি হলো, কত লাখ টাকা খরচ হলো, এখন আবার বাইক কেনার জন্য আমি কোথায় টাকা পাবো? আমি জানি না, তুমি ভাইয়ার সাথে কথা বলো। ভাইয়াকে বললে ভাইয়া না করতে পারবে না। আমি এমনিতে ওকে পছন্দ করি না, তবে তোর জন্য একবার কথা বলবো। রাতের বেলা উজান নিজের রুমে বসে ল্যাপটপে তার বিজনেসের কাজ করছিল। ঠিক সেই সময় রুমের দরজায় আওয়াজ হয়। উজান দরজা খুলে দেখে মমতাজ বেগম দাঁড়িয়ে আছে। উজান বলল, মা, তুমি এখানে কিছু বলবে? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো?
এই সংসারে তোর একটা দায়িত্ব আছে। দোকান ভালো চলছে না, কিছুদিন আগে তোর বাবা অসুস্থ হওয়ার অনেক টাকা খরচ হয়ে গেছে। সিফাত বলছিল দোকান চালাতে পারবে না, ও একটা অনলাইনে কাজ করবে, সেজন্য ওর একটা বাইক কিনতে হবে, আর তার জন্য টাকার দরকার। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুই কাজ করছিস, তোর ভাইকে একটা বাইক কিনে দে। এই সংসারে তোর তো একটা দায়িত্ব আছে। মমতাজ বেগমের কথা শুনে উজান বলল, ঠিক আছে মা, কালকে সিফাতকে তোমার সাথে দেখা করতে বলবো। তারপরের দিন উজান 2 লাখ টাকার চেক সিফাতের হাতে ধরিয়ে দিয়ে বলল, এতে 2 লাখ টাকার চেক আছে, এটা ক্যাশ করে নিবি আর বাইক নিবি। টাকা পেয়ে সিফাত খুব খুশি। সে আনন্দে ভাইয়াকে জড়িয়ে ধরল আর বলল, ধন্যবাদ ভাইয়া। আজকে উজানের মনটা খুব খারাপ। আজকে তার মায়ের মৃত্যুবার্ষিকী, অথচ বাড়িতে কোনো খেয়াল নেই। দাদি আনোয়ারা বেগমের শরীর ভালো নয়, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। উজান তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলল, মা, তুমি চলে গেলে, আমরা নিয়ে গেলে না কেন? এই নিষ্ঠুর পৃথিবীতে তুমি আমাকে রেখে গেলে। আমি যে আর পারছি না মা, কি এমন দোষ করেছিলাম? বাবা আমাকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল, আর আজ 10 বছর পর আমি বাড়ি ফিরে এসে আমার পরিবারের মানুষগুলোর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। ওরা আমার সাথে আগের মতোই ব্যবহার করছে। আগে টাকা ছিল না বলে অপমান করতো, আর এখন টাকা দিয়ে সব চাহিদা মিটিয়ে দিচ্ছি, তবু অপমান পিছু ছাড়ছে না। এটাই কি আমার পাওনা ছিল? মায়ের ছবির সামনে দাঁড়িয়ে যখন কথাগুলো বলছিল, তখনই উজানের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে দেখে তার বন্ধু সাইমন ফোন করেছে। উজান বলল, হ্যাঁ, কি বলছিস? তোর কালকে আসার কথা ছিল, কি হলো? একটু ব্যস্ত ছিলাম, সেজন্য যেতে পারিনি। আজকে যাব। তুই ওদের সাথে কথা বলেছিস? না, বলা হয়নি। তুই এলে একসাথে যাব। ঠিক আছে, আজ বিকাল 4টায় আমি যাব, তুই রেডি থাকবি। উজান দেশে বিজনেস শুরু করেছে, কিন্তু সে একটা ভালো জায়গা পাচ্ছে না। সেই জন্য সাইমনকে বলেছিল। সাইমন বলেছে তার পরিচিতি এক আত্মীয় আছে, সে জায়গা বিক্রি করবে। তাই উজান তাদের সাথে কথা বলতে বলছিল। সাইমন উজানের ছোটবেলার বন্ধু। উজান জায়গায় কেনে কাজ শুরু করে কয়েক মাসের মধ্যে তার অফিস কমপ্লিট হয়ে যায়। আজকে তার অফিসের উদ্বোধন। সে দাদিকে বলে, তোমার নাতি আজকে অফিস উদ্বোধন করবে, তোমাকে যেতে হবে দাদি। আমি চাই এই দেশে আমার কর্মজীবনের প্রথম উদ্বোধন আমার হাত ধরেই হোক। হ্যাঁ, আমি যাব। আমি চাই তুই অনেক বড় হ আর অপমানের জবাব দে। আমি চেয়েছিলাম আমি থাকতে থাকতে যেন তোর সফলতা দেখে যেতে পারি। তারপর উজান তার দাদিকে নিয়ে তার স্বপ্নের অফিস উদ্বোধন করে। তার কিছুদিন পর আনোয়ারা বেগমের ইন্তিকাল হয়। উজান খুব ভেঙে পড়ে। মা মারা যাওয়ার পর এই দাদি তাকে সামলেছে। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। ও যেন একটু একটু করে সাফল্য পাচ্ছে। আজকে উজান একটা কাজে কলকাতা গিয়েছিল। হঠাৎ আসার পথে দেখতে পেল সিফাত তিশাকে দিয়ে বাইকে করে যাচ্ছে। উজান বিষয়টা লক্ষ্য করে চলে গেল। উজানের সাথে তার বন্ধু সাইমন ছিল। সাইমন বলল, উজান, এটা তোর মায়ের মামাতো বোনের মেয়ে তিশা। তোদের বাড়িতে এসে বেশ কিছুদিন ছিল, সাথে সিফাত আছে, দেখতে পেয়েছিস? তুই যে বাইক কিনে দিলি তোর ভাইয়ের অনলাইনের কাজ করে বলে, এটাই বুঝি তোর অনলাইনের কাজ? তাই তো দেখছি, দোকানটা বন্ধ হয়ে গেছে। বললো ব্যবসা করবে, কিন্তু সেসব তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। তোর মা আর পরিবারের লোকদের প্রচুর অহংকার, তো এটাই ঠিক হচ্ছে। তুই কিছু বলবি না? সেদিন দেখলাম তোর চাচার ছেলেটা বন্ধুদের সাথে জোয়ার আসরে গেছে। তোর চাচা চাচি তো তোকে কম অপমান করেনি। এদিকে আরহামের অফিসে চাকরি করে নীলিমা। কোম্পানি ম্যানেজার পদে আছে আরমান। নীলিমার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আজকে একটা হোটেল থেকে দুজনকে বেরোতে দেখে নীলিমার ছোট বোন সাথী। সে বাড়িতে গিয়ে নীলিমাকে বলল, আপু, আজ হোটেলে তোর কিছু কাজ ছিল কি? বোনের কথা শুনে নীলিমা থতমত খেয়ে যায়। সে বলে, তুই কী সব বলছিস? আমি কেন হোটেলে যাব? আমি দেখলাম তোকে, আর তোর সাথে তোর কোম্পানি ম্যানেজার ছিল। কোনো মিটিং ছিল নাকি?
নীলিমা বুঝতে পেরে বিষয়টা চাপা দিল আর সে সাথীকে বলল, ও হ্যাঁ গিয়েছিলাম, একটা অন্য কোম্পানির সাথে মিটিং ছিল। নীলিমার কথা শুনে সাথী বলল, আপু তুই যেন কেমন থেমে থেমে কথা বলছিস কেন রে? কিছু কি হয়েছে? না কিছু হয়নি, আমি তো ভালোই আছি। তুই মায়ের ওষুধ এনেছিস? দোকানে গিয়েছিলাম কিন্তু ওষুধগুলো ছিল না। আমি অর্ডার দিয়ে এসেছি, আজকের মধ্যে দিয়ে দেবে। ঠিক আছে, তুই মন দিয়ে পড়াশোনা কর। আপু তুই আমাদের জন্য কত কষ্ট করিস, তোকে আর চিন্তা করতে হবে না। এবার থেকে আমিও জব করব। আমার বান্ধবী কেয়া বলেছিল এখানে একটা নতুন কোম্পানি খুলছে, লোক নেবে। ভাবছি আমি আবেদন করব। এখন তোকে চাকরি করতে হবে না, তুই আগে তোর পড়াশোনা শেষ কর। তুই একা কত কষ্ট করবি আপু? মায়ের ওষুধের খরচ, সংসার খরচ, আমার পড়াশোনার খরচ সব তুই একা চালাচ্ছিস। আর 1 বছর পর তোর পড়াশোনা শেষ হয়ে যাবে, তখন তুই চাকরি করে টাকা দিবি, আর আমি তখন চাকরি ছেড়ে দিব। কথাটা বলে নীলিমা হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুমে ঢুকে সে কান্না করলো আর বলল, হে আল্লাহ, তুমি আমাকে নিয়ে নাও, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি জানি এই ম্যানেজার আরহাম খান ভালো মানুষ নয়, কিন্তু কি করব? এছাড়া যে আমার কোনো উপায় নেই। ওকে যদি খুশি করতে না পারি তাহলে আমার চাকরি থাকবে না, আমার মায়ের ওষুধের জোগাড় হবে কি করে, সংসার চলবেই বা কি করে, বোনের পড়াশুনো আমি কি করব? আল্লাহ তুমি বলে দাও। কথাটা বলে নীলিমা চিৎকার করে কান্না করছে বাইরে থেকে সাথী শুনতে পেল। সেই ওয়াশরুমে দরজায় নক করলো আর বলল, কি হলো আপু, কান্না করছিস কেন? কি হয়েছে? মনের কথায় স্বাভাবিক হয় নীলিমা। তারপর দরজা খুলে সে বেরিয়ে বলল, কিছু হয়নি, কান্না করব কেন? আমি এক্ষুনি অফিসে বেরোবো, আমার নাস্তা রেডি কর। এদিকে আরমানের মা সাবানা বেগম ফোন করে মমতাজ বেগমকে আর বলল, মমতাজ মনে আছে তোর সাথে আমার কি কথা হয়েছিল? সাবানা বেগমের কথায় মমতাজ বেগম হাসলো আর বলল, হ্যাঁ মনে কেন থাকবে না। তা কবে আসবি আমাদের বাড়ি? সামনের সপ্তাহে যাচ্ছি, আর খুব বেশি দেরি করব না, পরের মাসে ভাবছি কাজ করব। আর মানে এখন ভালো চাকরি করছে, পড়াশোনা শেষ করে ও একটা কোম্পানির ম্যানেজার পদে আছে, বেতন ভালো। ঠিক আছে, আমার মেয়ে মিতু কলেজে পড়ছে। সাবানা বেগম ও মমতাজ বেগম দুই বান্ধবী মিলে আরমান ও মিতুর বিয়ে ঠিক করেছে। এইদিকে সিফাত আজকের তিশাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তিশা সিফাতকে বলল, তুমি যে কাজ করবে বলে ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে বাইক কিনলে, তা তুমি কবে কাজ করবে? কে কাজ করবে? আমার কাজ করতে ভালো লাগে না। এটা কিরকম কথা সিফাত? কাজ করতে হবে না? তোমার বাবা অসুস্থ, দোকান বন্ধ করে দিলে, তারপর বললে অনলাইনে কাজ করবে, ভাইয়াকে বলে টাকা নিয়ে বাইক কিনলে, তুমি তাও করছো না। আর ওই ভাইয়া আর কত সংসারের জন্য কত টাকা দেবে? ভাইয়া খুব ভালো, তোমার পরিবারের লোকেরা ভাইয়ার সাথে ভালো ব্যবহার করে না, তবুও ভাইয়ার নীরবে সবকিছু সহ্য করে। কত অবহেলা করেছো, অপমান করে তাড়িয়ে দিয়েছো, তবু সে সংসারের দায়িত্ব নিয়েছে। আর তুমি কি করছো? ভাইয়ার টাকা নিয়ে ফুর্তি করছো। তুমি হলে পরিবারের অযোগ্য সন্তান। ওইসব কথা ছাড়ো, এখন বলো আমার সাথে কবে রুম ডেট করবে? সিফাতের কথায় তিশা রেগে যায় আর বলে, জানোয়ার, তোর লজ্জা করে না আমাকে এই ধরনের নোংরা কথা বলতে? ছি, আমি তো ভেবেছিলাম তুই ভালো ছেলে, তুই একটা অমানুষ। ওই রকম মায়ের গর্ভে অমানুষ জন্মগ্রহণ করবে না তো কি মানুষ জন্মগ্রহণ করবে? কথাটা বলে তিশা ওখান থেকে চলে যায়। সে এতদিনে সিফাতের উদ্দেশ্য বুঝতে পারে। সিফাত কোনো কাজ করে না, শুধু বাইক নিয়ে দালালি করে। আর এটা হয়েছে মায়ের অত্যাধিক আদরের জন্য। তার মা সিফাতকে কখনোই কিছু বলে না। এদিকে সাবানা বেগমের ফোন পাওয়ার পর মমতাজ বেগম মিতুর রুমে আসে আর মিতুকে বলল, মিতু কালকে কলেজ যাবি না, কালকে আরমান ও তাদের বাড়ির লোক তোকে দেখতে আসবে। মায়ের কথা শুনে মিতু অবাক হয়ে বলল, মা তুমি এসব কি বলছো? তুমি ওই আরমানের সাথে আমার বিয়ে ঠিক করেছো? তুমি জানো না ওর চরিত্র কেমন? ও খুব ভালো ছেলে, ওকে খুব ছোটবেলা থেকে আমি চিনি। তোর ভাইয়া ওর নামে শুধু শুধু বদনাম দিয়েছে। তুমি সব কথায় ভাইয়াকে টেনে আনবে না তো। আরমান ভালো ছেলে নয়,
আর আমার পক্ষে আরমানকে বিয়ে করা সম্ভব নয়। এখানে তোর কে মতামত চেয়েছে? আমি যা ঠিক করেছি সেটাই হবে। কথাটা বলে মমতাজ বেগম চলে যায়। মিতু অনেক চেষ্টা করে তার ভাইয়াকে ফোন করার, কিন্তু উজান বিদেশে থাকার জন্য তার সাথে যোগাযোগ করতে পারে না। তারপরের দিন আরমান ও তার মা মিতুকে দেখতে আসে। মিতু রুমে খুব কান্নাকাটি করছে। মমতাজ বেগম এসে বলল, কান্নাকাটি করার কিছু নেই, আরমান খুব ভালো ছেলে, আশা করি তুই সুখী হবি। মায়ের কথায় মিতু কান্না করতে করতে বলল, মা, আরমান কত ভালো ছেলে আমার চেয়ে বেশি কেউ জানে না। মা, তুমি আমাকে একটা রাস্তা ফকিরের সাথে বিয়ে দিয়ে দাও, আমি মেনে নেব, কিন্তু কখনো আরমানকে আমি স্বামী হিসেবে মেনে নেব না। প্লিজ মা, তুমি আমার কথা শোনো। মেয়ের কথায় মমতাজ বেগম মেয়ের কাছে এসে দাঁত কটমট করে বলল, বেশি ন্যাকামি করবি না, যা বলছি সেটাই কর। ওরা এসেছে, ওদের তুই অপমান করবি না। তুই এক্ষুনি সেজেগুজে ওদের সামনে বসবি, 1 সপ্তাহ পর তোদের বিয়ে হবে। কথাটা বলে মমতাজ বেগম চলে যায়। এদিকে মিতু বারবার চেষ্টা করছে উজানের সাথে কথা বলার, কিন্তু সে পারছে না। মিতুর রুমে এলো মিতুর চাচি পলি বেগম। সে এসে মিতুকে বলল, মিতু, তুই এখনো রেডি হসনিস? চাচি, তুমি মাকে বোঝাও, এই বিয়ে আমি করতে পারবো না। কেন বিয়ে করবি না? ও তো ভালো ছেলে, আর পাওয়া যাবে। ও ভালো ছেলে নয় চাচি। চুপ কর, একটা কথা বলবি না। তুই আয়, তোকে শাড়ি পরিয়ে দিই। মিতুর আর কিছু করার নেই। সে সেজে গুজে আরমানের সামনে বসলো। কিছু কথাবার্তার পর মেয়ে ও ছেলেকে আলাদা করে কথা বলার সুযোগ দিয়ে করে দেওয়া হলো। মিতু, আরহামকে নিয়ে ছাদে যা। ওরা দুজনে ছাদে গেলে আরমান ছাদের দরজা বন্ধ করে দিয়ে মিতুকে জড়িয়ে ধরলো আর বলল, তুমি এত সুন্দর হয়ে গেছো মিতু, আমি সেই কোন ছোট্টবেলায় তোমায় দেখেছি। তোমার হাত ধরেছিলাম, তোমাকে চুমু খাওয়া বলেছিলাম বলে তোমার বড় ভাই আমাকে মেরেছিল। সেই কথা আমি ভুলে যাইনি, কিন্তু এখন আমি তোমাকে অনেক আদর করব। তুমি খুব ভালোবাসি মিতু। আরমানের কথায় মিতু নিজেকে ছাড়বার চেষ্টা করে। সে ছটপট করতে থাকে, কিন্তু আরমান কোনো কথা শোনে না। আর কোনো উপায় না পেয়ে মিতু তার হাতটা কামড়ে দেয় এবং দরজা খুলে চলে আসে। সেই ছুটি আসছে দেখে মমতাজ বেগম বলল, কি হলো, তুই ছুটে চলে এলি? আরমান কোথায়? সে কোনো কথা বলে না, নিজের রুমে চলে যায়। দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে সাবানা বেগম মমতাজকে বলল, মমতাজ, এতদিনে তাহলে আমাদের ইচ্ছা পূরণ হলো। কতদিনের ইচ্ছা ছিল তোর মায়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, আর তোর সেই সতীনের ছেলেটা কোথায় গেল? জানি না কোথায় গেছে। আরমান নিচে এলে মমতাজ বেগম তাকে জিজ্ঞাসা করলো, আরমান মিতুকে পছন্দ হয়েছে? মমতাজ বেগমের কথায় আরমান বলল, হ্যাঁ আন্টি, পছন্দ হয়েছে। আর দেরি করতে চাই না, খুব তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই। যদি পারেন তো আজকেই হলেই ভালো হয়। আজকে কি করে হবে? আজকে আমার ছেলে সিফাত একটা কাজে বাইরে গেছে, ও ফিরে আসুক, সামনে শুক্রবার দিন বিয়ে হবে। তারপরের দিন উজান দেশে ফিরে আসে। উজান আসতেই মিতু তার কাছে ছুটে যায় আর উজানকে ধরে কাঁদতে থাকে। উজান বোনের সেই কান্না কিছু বুঝতে পারে না। সে মিতুকে বলল, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? উজানের কথা শুনে মিতু আরো জোরে কান্না করতে থাকে। উজান বোনের মাথায় হাত দিয়ে বলে, এইভাবে যদি কান্না করিস আমি কি করে বুঝবো তোর কি হয়েছে? কান্না বন্ধ কর আর আমাকে বল কি হয়েছে। মিতু কান্না বন্ধ করলেও তার ফোপানি আওয়াজ কমেনি। মিতু বলল, ভাইয়া, ওরা আমার বিয়ে ঠিক করেছে। তাই? খুব ভালো কথা। তা ছেলে কি করে, কোথায় বাড়ি? উজানের কথায় মিতু উজানের দিকে তাকালো, তারপর বলল, তোমার মনে নেই ভাইয়া, যে আমাকে বাজে কথা বলেছিল বলে যাকে তুমি মেরেছিলে, তার জন্য তোমাকে অপমান করে পরিবারের লোক বাড়ি ছাড়া করেছিল, সেই আরমান খান। তার সাথে আমার বিয়ে ঠিক করেছে, সামনে শুক্রবার দিন বিয়ে হবে। তারপর মিতু সমস্ত ঘটনা উজানকে খুলে বলল। সব শুনে উজান বলল, আমি জানি আরমান ভালো ছেলে নয়, কিন্তু জেনে শুনে মা কিভাবে ওই ছেলের সাথে তোর বিয়ে দিতে পারে? তুই চিন্তা করিস না, আমি তো আছি, এই বিয়ে কিছুতেই হতে দেব না। কথাটা বলে উজান তার মা মমতাজ বেগমের রুমে যায়। দেখে তার বাবা লতিফ তালুকদার শুয়ে আছে। ছেলে যেতে তার চোখ ছলছল করে উঠল। কিছু বলতে কি যাবে কি মমতাজ বেগম বলল, কি করতে এসেছিস তুই রুমে? মা, এটা তুমি ঠিক কাজ করছো না। আরমান ভালো ছেলে নয়, ও চরিত্রহীন আর অন্য রকমের নেশা আছে। মিতু আমাদের
খুব আদরের মা। এইভাবে ওর জীবন তুমি নষ্ট করতে পারো না। উজানের কথায় মমতাজ বেগম রেগে যায় আর চিৎকার করে বলল, টাকা রোজগার করছিস বলে কিনে নিয়েছিস নাকি? মিতু আবার মেয়ে, ওর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র আমার আছে। তুই এখানে কথা বলার কেউ নয়, দয়া করে এই বিষয়ে নাক গলাবি না। তুই এখন আসতে পারিস। মমতাজ বেগমের চিৎকারে পলি বেগম, শিফাত ও আরো বাড়ির সদস্যরা ছুটে আসে। পলি বেগম বলল, আপু তুমি ঠিকই বলেছো, ওকে এনে এই বিষয়ে নাক গলাবার। যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে অশান্তি শুরু করেছে। টাকা রোজগার করে বলে অহংকারে মাটিতে পা পড়ছে না। পলি বেগমের কথায় উজান বলল, চাচি তুমি কি সব কথা বলছো? অহংকার না চাচি, আমি অহংকার করি না। আমি মৃত্যুর ভবিষ্যতের জন্য চিন্তা করছি। আরমান ভালো ছেলে নয়, যদি ভুল করো একদিন তোমাদের আফসোস করতে হবে। পলি বেগমের কথায় উজান বলল। কথাটা বলে উজান চলে আসে নিজের রুমে। দেখে মিতু অপেক্ষা করছে তার রুমে। উজান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সরি বোন, আমাকে ক্ষমা করিস। আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না। এদিকে আরমান আজকে নীলিমাকে নিয়ে হোটেলে এসেছে। নীলিমা কান্না করতে করতে বলল, স্যার এবার আমায় ছেড়ে দিন, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। নীলিমার কথায় আরমান হেসে ওঠে আর হাসতে হাসতে বলল, বিয়ে তো কি হয়েছে, তা বলে তোমাকে ছাড়বো নাকি? আর ওকে বিয়ে করেছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। ওকে আমি ভালোবাসি না, ভালো তো তোমায় বাসি। আমার হাত থেকে তোমার মুক্তি নেই। কথাটা বলে আরমান নীলিমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আরমান যখন নীলিমাকে নিয়ে বেরোচ্ছিল তখন সাথী আর তার বান্ধবী কেয়া সেখান দিয়ে যাচ্ছিল। ওরা দুজনেই আরমান ও নীলিমাকে দেখে কেয়া বলল, সাথী, ওটা নীলিমা আপু তো? মনে হয় হোটেলে মিটিং ছিল। সাথীর কথায় কেয়া বলল, একটা কথা বলবো সাথী, তুই যেন রাগ করিস না। আমি প্রায় নীলিমা আপুকে ওই লোকটার সাথে এই হোটেলে দেখি প্রতিদিন। যে মিটিং হয় এটা কিন্তু ঠিক নয়, কিছু একটা ওদের মধ্যে চলছে। কেয়ার কথায় সাথে কিছু বলল না, প্রসঙ্গ পাল্টে বলল, ওই কোম্পানি আমাদের কবে ইন্টারভিউ ডেকেছে? কালকে সকাল 10টার মধ্যে চলে যাবে। আজকে ইন্টারভিউ নিতে এসেছে সাথী। ইন্টারভিউ নিচ্ছিল সাইমন। 4 জন কর্মীর দরকার, আর ইন্টারভিউ দিতে এসেছে মোট 15 জন। সাথী মোটামুটি সব প্রশ্নের উত্তর দেয়। বাড়িতে এসে তার মাকে বলল, মা, আজকে আমার একটা কোম্পানিতে ইন্টারভিউ ছিল। যদি আমি জবটা পেয়ে যাই, আপু কি আর আমি চাকরি করতে দেব না। ওর জন্য মা তুমি ছেলে দেখবে, আপুর বিয়ে দিয়ে দেব। সাথীর কথা শুনে সালমা বেগম বলল, আমি তো তাই চাই। কোন মা মেয়েকে সংসারে দেখতে চায় না? কিন্তু আমি হতভাগ্য মা যে তোদের জন্য কিছু করতে পারছি না। কথাটা বলে সালমা বেগমের চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সাথী মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরল আর বলল, তোমাকে চিন্তা করতে হবে না মা, এবার থেকে সব ঠিক হয়ে যাবে। অফিসে এসে উজান সাইমনকে বলল। তারপর সাইমন কেমন সব ইন্টারভিউ দিল? সাইমন তার লিস্ট উজানকে ধরিয়ে দিল। 15 জনের মধ্যে উজানের চোখ একজনের দিকে আটকে গেল। সাইমন বলল, কি দেখছিস এখানে? উজান তখন সাথীর ছবি দেখে বলল, এই মেয়েটা কেমন ইন্টারভিউ দিয়েছে? মোটামুটি। মেয়েটা কলেজে পড়ে, এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি। এই মেয়েটাকে সিলেক্ট করো, আর আজকের মধ্যে ফোন করে ওকে জানিয়ে দে কালকে থেকে যেন জয়েন করে। উজানের কথা শুনে সাইমন বলল, এত তারা কিসের? আমার মনে হচ্ছে মেয়েটাকে তুই চিনিস। আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। কি হয়েছে দোস্ত, আমাকে বল, তুই সত্যি মেয়েটাকে চিনিস? সাইমনের কথায় উজান হাসলো আর হাসতে হাসতে বলল, এত তারা কিসের? সব কিছু জানতে পারবে, কিছুদিন ওয়েট কর। আর শোন, আমি কিছুদিনের জন্য আমেরিকায় যাব। ওখানে একটা কোম্পানির সাথে ডিল করার ব্যাপার আছে। তামিম ফোন করেছিল, মাসখানেকের মতো আমি থাকবো। তুই এখানে সব কিছু ম্যানেজ করবি, কেমন? আজকে কলেজে এসেছে মিতু। তার মন ভালো নেই। কিছুদিন পর তার বিয়ে। মন খারাপ করে সে ক্যাম্পাসে বসে আছে। তখন আকাশ সেখান দিয়ে যাচ্ছিল। তার মন খারাপ দেখে আকাশ বলল,
কি ব্যাপার মিতু, মন খারাপ? মিতু একটু অন্যমনস্ক ছিল, সে আকাশের কথা শুনতে পায়নি। আকাশ পুনরায় বললে মিতু বলল, কিছু বলছেন ভাইয়া? কি চিন্তা করছো? কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? বলুন, কি বলছেন? বলছি কি চিন্তা করছিলে? কিছু নয়। কলেজ থেকে আমাদের ট্যুরে নিয়ে যাবে, তুমি যাবে তো? দেখো, আমরা কিন্তু ফাইনালের ছাত্র, এবছরের শেষ, তাই আনন্দ আমি ছাড়তে চাই না। আর তোমাদের ডিপার্টমেন্ট থেকেও সবাই যাবে শুনলাম। কলেজে বেশিরভাগ ছেলে মেয়ে যাচ্ছে, আমি আশা করছি তুমিও যাচ্ছ। না ভাইয়া, আমি যাব না। কিছুদিন পর আমার বিয়ে, সেজন্য মাকে নিয়ে শপিং করতে যাব। মিতুর বিয়ে শুনে আকাশের মাথা ঘুরতে থাকে। সে শুধু মিতুকে বলল, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? বিয়েটা কি নিজের মতে করছো নাকি বাড়ি থেকে দিচ্ছে? না ভাইয়া, এই বিয়েতে ইচ্ছে নেই। আমার পরিবার জোর করে দিচ্ছে। জানি না কি হবে, আমি অসহায়, আমার কিছু করার নেই। কথাটা বলে মিতু ওখান থেকে উঠে পড়ে, আর আকাশ মিতুকে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আকাশ শুনেছে উজান তার বড় ভাইয়া, এখন ব্যবসায় সে ভালো নাম কিনেছে, তাই আকাশ ঠিক করলো সে উজানের সাথে দেখা করবে যেভাবেই হোক। এই বিয়ে তাকে আটকাতেই হবে। সে তো মিতুকে ভালোবাসে, মিতু অন্যের হয়ে যাবে সে সহ্য করতে পারবে না। তারপরের দিন আকাশ উজানের অফিসে আসে। কিছুক্ষণ ওয়েট করার পর উজান তাকে ডেকে পাঠায়। আকাশ এলে জিজ্ঞেস করে, হ্যাঁ বলুন, আমি উজান। আপনি কি আমার সাথে দেখা করতে চেয়েছেন? উজানের কথায় আকাশ বলল, আমি আকাশ চৌধুরী, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আপনার বোন মিতু আমাদের কলেজে পড়ে। আমি মিতুকে পছন্দ করি, খুব ভালো মেয়ে মিতু। কালকে কলেজে এসে কান্নাকাটি করছিল, বলছিল নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তার। আমি জানি ভাইয়া আপনি মিতুকে খুব ভালোবাসেন, তাই আমার অনুরোধটুকু রাখবেন। যেভাবে হোক আপনি এই বিয়ে আটকান। ওই আরহাম ভালো ছেলে না, এই ছেলেটার সঙ্গে মিতুর বিয়ে দিলে মিতু সুখী হবে না। এতক্ষণ আকাশে কথাগুলো মন দিয়ে শুনলো উজান, তারপর বলল, আচ্ছা, তো কথা জিজ্ঞেস করছি, তুমি কি মিতুকে ভালোবাসো? উজানের কথায় আকাশ মাথা নত করে নেয়। সেটা খেয়াল করে উজান বলল, আমাকে দেখে লজ্জা পাওয়ার কিছু নয়, যেটা সত্যি সেটা বল। হ্যাঁ ভাইয়া, যেদিন কলেজে ওকে প্রথম দেখি সেদিনে ওকে ভালো লেগে যায়। তারপর আস্তে আস্তে ওর আচরণ, ব্যবহার, কথাবার্তা আমার ভালো লেগে যায়। কিছু একটা অনুভব করি ওর প্রতি। তবে আমি এখন বেকার বলতে পারেন। আমার স্বপ্ন আমি সরকারি চাকরি করব। আমার বাবা সরকারি চাকরি করতো, বাবা মারা যাওয়ার পর মা পেনশন পায়, সেই টাকায় আমাদের চলে। আমি, মা আর আমার একটা ছোট বোন আছে। মাস্টার্স কমপ্লিট করে আমি এখন চাকরির প্রস্তুতি নিচ্ছি। কিছুটা সময় তো লাগবেই, বর্তমানে চাকরির অবস্থা তো জানেনি। তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক আল্লাহ আমার কপালে কি লিখেছে। আকাশের কথাবার্তা উজানের খুব ভালো লাগে। উজান বলল, আকাশ, তোমাকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি দুঃখিত তোমার জন্য কিছু করতে পারলাম না। তুমি জানো নিশ্চয়ই মিতু আমার নিজের বোন নয়, ও আমার সৎ বোন। সৎ বোন হলেও আমি ওকে খুব ভালোবাসি। আমি সেদিন মায়ের সাথে কথা বলেছিলাম, কিন্তু মা আমাকে খুব কড়া কথা শোনায় আর বলে এই বিষয়ে আমাকে কিছু না বলতে। আমার কিচ্ছু করার নেই, আমাকে ক্ষমা করবে। যদি আল্লাহ লিখে রাখে তাহলে মিতু একদিন তোমারই হবে, ইনশাল্লাহ। উজানের মুখে কথা শুনে আকাশ আর কিছু বলল না। সে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চলে গেল। এরপর উজানের কিছু কাজ থাকায় আমেরিকা চলে যায়। তারই মাঝে মিতুর সাথে আরমানের বিয়ে হয়ে যায়। বিদায়ের সময় মিতু খুব কান্নাকাটি করছিল। মিতুর বাবা মিতুকে বলল, আমাকে ক্ষমা করিস, আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না। বাবার এই কথায় মিতুর কান্না থেমে যায়। সে আর কাউকে কিছু না বলে গাড়িতে ওঠে। আরমান মিতুর কানে কানে বলল, শ্বশুরবাড়ি যাওয়ার খুব তাড়া দেখছি যে। আজকে মিতু ও আরমানের বাসর রাত। আরমানের কোনো কথা না বলে মিতুর ওপর ঝাঁপিয়ে পড়ে। মিতু চিৎকার করেও কিছু করতে পারে না। আরমান তার কাজ মিটিয়ে নীলিমাকে ফোন করে। নীলিমা তখন ঘুমিয়ে পড়েছিল। ফোনটা বাচ্চা দেখে সাথী রিসিভ করে। সাথী কিছু বলার আগেই আরমান বলল, এইমাত্র উভয়ের সাথে বাসর সারলাম, আগামীকাল বিকালে 4টে চলে আসবে হোটেলের সামনে, তারপর তোমার সাথে বাস শুরু করবো। কথাটা বলেই আরমান ফোনটা কেটে দেয়। সাথী নীলিমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, আপু, তুই এতদিন অনেক কষ্ট করেছিস, আর তোকে কষ্ট করতে হবে না। খুব তাড়াতাড়ি তোর সুখের দিন আসবে। আর
আরমানকে তার কর্মের জন্য শাস্তি পেতে হবে। তারপরে দিন সাথী যখন অফিসে যাবে বলে রেডি হচ্ছে, নীলিমা তাকে জিজ্ঞাসা করলো, সাথী কোথায় যাবি? আমি একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, জবটা আমার হয়ে গেছে, আজকে থেকে জয়েন করার কথা। তোকে আমি বলেছিলাম তোকে এখন চাকরি করতে হবে না, তুই পড়াশোনা কমপ্লিট কর, আমি আছি, আমি ম্যানেজ করব। আপুর কথায় সাথী তাকে জড়িয়ে ধরলো আর বলল, আমি জানি আপু তুই আছিস, তুই আর কত কষ্ট করবি বল, দেখছি তো তোর লড়াই, সংসারের জন্য কত কষ্ট করছিস, সব তো তুই করিস, তাই ভাবলাম পড়াশোনার মাঝে যদি ওই পার্ট টাইম জবটা আমি করি তোর কিছুটা উপকার হয়। আমি কলেজ না গেলেও আমার বান্ধবী আমাকে সাহায্য করবে, আমি ঠিক পরীক্ষার সময় পরীক্ষা দেব, মাসে 2-3 দিন অফিস ছুটি নিয়ে আমি কলেজে যাব, তোকে চিন্তা করতে হবে না, আমি পড়াশোনাটা চালিয়ে যাব। তুই যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। সাথী অফিসে এসে সাইমন তাকে সব কাজ বুঝিয়ে দিয়েছে। সাথী বসে কাজ করছিল, ভালোই লাগছিল অফিসে কাজ করতে। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে যায়, কোম্পানির মালিককে সে এখনো দেখেনি। লাঞ্চের সময় হঠাৎ সাইমন সাথীর কাছে আসে আর সাথীকে বলে, সাথী কিছু খাবে? সাইমনের কথায় সাথী বলল, ধন্যবাদ স্যার, আমি টিফিন নিয়ে এসেছি, খেয়ে নেব। কই দেখি কি টিফিন নিয়ে এসেছো, আমি তোমার টিফিনে ভাগ বসাবো। তারপর সাথী সাইমনকে পরোটার আলু ভাজা দেয়। সাইমন খুব তৃপ্তি ভরে সেই জিনিসটা খায়। এরই মাঝে আমেরিকার বিজনেস প্রতিযোগিতায় উজান তালুকদার শ্রেষ্ঠ শিল্পপতি শিরোপা পায়। মিডিয়ার মাধ্যমে খবরটা সবাই জানতে পারে। মমতাজ বেগম তার স্বামীকে বলল, দেখলে তোমার বড় ছেলের সাফল্য। মমতাজ বেগমের কথা শুনে লতিফ তালুকদার বলল, দেখলাম, আর আমি জানতাম ও সফল হবে। তুমি শুধু তোমার মুখটা একটু বন্ধ রাখো, এতে আমি ও আমার পরিবার শান্তি পাবো। আজকে উজান অফিস এসেছে। উজানকে দেখে সাইমন তার রুমে আসে আর বলল, হ্যালো শ্রেষ্ঠ শিল্পপতি, তা কখন ফেরা হলো? সাইমনের কথা শুনে উজান হাসতে হাসতে বলল, কাল রাতে এসেছি। তা কালকে আমি তোকে কি বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আজ কি পার্টি দেব? সমস্ত অফিসের কর্মী যেন উপস্থিত থাকে। উজানের ওই সাফল্যে অফিসে পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে সাথীও এসেছে। সাইমন যখন ঘোষণা করলো কোম্পানির এমডি আসছে, আর সেখানে উজানকে দেখে সাথী চিনতে পারলো। সে ছুটে গেল উজানের কাছে আর সবার সামনে উজানের পায়ের ওপর পড়ে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে অনেক অপমান করেছি। বাবা বলেছিল তুই ভুল করছিস, আমি কখনো তোকে ক্ষমা করব না। তুই নিরীহ ছেলেটাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। বাবা আপনাকে খুব ভালোবাসতো। তার কিছুদিন পর বাবা ক্যান্সার ধরা পড়ে। অনেক টাকা খরচা করেও বাবাকে ভালো করা যায়নি। বাবা মারা যায়। তখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। বাবার চিকিৎসা করতে গিয়ে সব কিছু শেষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র আমাদের ফ্ল্যাটটা ছিল। তারপর মা ওটা বিক্রি করে দেয় আর আমাদের 2 বোনকে নিয়ে এদেশে চলে আসে। তারপর এখানে এসে মা একটা জব নেয় আর আমাদের 2 বোনকে পড়াশুনো করায়। আপু পড়াশুনো শেষ করে একটা কোম্পানিতে জব করেছে। এখন মা অনেক অসুস্থ, ভালো হাঁটাচলা করতে পারে না। মায়ের নার্ভের রোগ। আপু একা সংসার চালাতো, তাই আপু কষ্ট হবে বলে আমি একটা কাজের কথা ভেবেছিলাম। তারপর আপনাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ। তারপর একটু থেমে সাথী হাত জড়ো করে আবার বলল, দয়া করে এই কোম্পানি থেকে আমাকে তাড়িয়ে দেবেন না, আমি খুব বিপদে পড়ে যাব। আমার পরিবার খুব সমস্যার মধ্যে আছে। আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। সাথীর কথা শুনে উজান বলল, ক্ষমা চাইতে হবে না, আমি তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি কোনো দোষ করনি, আমার সময়টাই খারাপ যাচ্ছিল। তারপর এখন বলো কি সমস্যা হয়েছে তোমার? সাথী তখন সবার দিকে তাকিয়ে দেখলো সবাই তখন তাদের দিকেই তাকিয়েছিল। উজান সেটা বুঝতে পেরে সাইমনকে বলল,
সাথে আমার পূর্ব পরিচিত। আমি যখন আমেরিকায় ছিলাম তখন প্রথম ওদের ফ্লাইটেই ছিলাম। ওর বাবা আমার বাবার বন্ধু। তারপর কেটে গেল বেশ কিছুদিন। সাথীর মা সালমা বেগম বাপের বাড়িতে গেছে, তারও শরীর ভালো নেই। নীলিমাও মানসিকভাবে ভেঙে পড়েছে। সাথী বুঝতে ভাবলো উজানের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করবে। তারপর সাথী উজানের পারমিশন নিয়ে তার কেবিনে গেল। সাথীকে দেখে উজান বলল, সাথী কিছু বলবে? আপনার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু পার্সোনাল। আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি বলতে পারি। অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, তুমি বলো, শুনছি। তারপর সাথী উজানকে সমস্ত ঘটনা বলল, এমনকি আরমান যে নীলিমাকে প্রতিদিন হুমকি দিচ্ছে সে কথাও বলল। সাথীর মুখ থেকে সবকিছু শোনার পর উজান বলল, আমি জানতাম আরমান চরিত্রহীন। মা সবকিছু জেনে মিতুকে এরকম বিপদের মুখে ফেলে দিল। মিতু আমার একমাত্র আদরের বোন। ও অনেক কান্নাকাটি করেছিল, আমাকে বলেছিল এই বিয়ে আটকাতে। আমি যে চেষ্টা করিনি তা নয়, কিন্তু শেষ পর্যন্ত পরিবারের সাথে আমি পেরে উঠিনি। তারপর সাথীকে বলল, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি নীলিমাকে বলবে ও যেন আর ওই কাজটা না করে। আমি ওকে অন্য জব দেখে দেব, তবে ওই আরহামকে আমি ছাড়বো না। ওই আরমানের সাথে আপনার বোনের বিয়ে হয়েছে? আমার বোনের ইচ্ছাটা নয়, ওর মা জোর করে ওর বিয়ে দিয়েছে। ও আমার কাছে কেঁদেছিল, বলেছিল ও বিয়ে করতে চায় না। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কিছু করার নেই। এর জন্য ওরা আমাকে অপমান করেছে। তারপর সাথী নিজের জায়গায়। তার মা আর তার মামা বাড়ি থেকে বাড়িতে এলে সাথী বলল, মা জানো আমি যে কোম্পানিতে চাকরি পেয়েছি তার এমডিকে? মেয়ের কথা কিছু বুঝতে পেরে সালমা বেগম বলল, আমি কি করে জানবো তোর কোম্পানির এমডি কে? তোমার মনে আছে মা, আজ থেকে 10 বছর আগে বাবার এক বন্ধুর ছেলে আমাদের বাড়িতে থাকতো? সাথীর কথায় সালমা বেগমের সবকিছু মনে পড়ে গেল। সে বলল, হ্যাঁ, উজান তোর বাবার বন্ধু লতিফ সাহেবের ছেলে। সেই উজান হলো আমাদের কোম্পানির এমডি। জানো মা, আমি কোম্পানিতে ইন্টারভিউ দিতেই সিলেক্ট নাই। উজান আমাকে চিনতে পেরেছিল। আমি যে খুব ভালো ইন্টারভিউ দিয়েছিলাম তা নয়, কিন্তু তবু ওরা আমাকে নেয়। আমার খুব খারাপ লাগছে মা, যে আমার জন্য বাড়ি ছাড়া হয়ে গিয়েছিল, কত কষ্ট করেছিল সেই কোম্পানির এমডি। আমেরিকায় নিজের কোম্পানি খুলেছে। এই বছর আমেরিকায় বিজনেস সম্মেলনে শ্রেষ্ঠ শিল্পপতির শিরোপা পেয়েছেন। মেয়ের মুখ থেকে সব কথা শুনে সালমা বেগম বলল, আমি জানতাম উজান পারবে। ওর মধ্যে সাহস ছিল, ধৈর্য ছিল আর মেধা ছিল। এটা তোর বাবার চোখে পড়েছিল, তোর চোখে পড়েনি। তাই তো ওর সাথে অমানবিক আচরণ করতিস। আর আজকে কি হলো? আর কোম্পানিতে তোকে কাজ করতে হলো শুধু তোর জন্য। ওই ছেলেটাকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, সেটা আমার ভাবতে লজ্জা লাগে। আমি ওর কাছে ক্ষমা চেয়েছি, ও ক্ষমা করে দিয়েছে। বলেছে মানুষ মাত্রই ভুল করে, আর ক্ষমা করাটা মানুষের ধর্ম। ক্ষমা করলে আল্লাহ কখনো ক্ষতি করে না। আমি ভুল করেছিলাম মা, আমি আর কখনো এমন ভুল করব না। ওই কোম্পানিতে কাজ করে ওর কোম্পানি যাতে আরও উন্নতি হয়, আমি সেটাই দেখব। সাথীর কথায় সালমা বেগম খুব খুশি হলো আর বলল, ওকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আসিস। হ্যাঁ মা, নিয়ে আসবো। মায়ের সাথে কথা বলে সাথী নীলিমার রুমে এলে দেখলো তার আপু মাথায় হাত দিয়ে চোখ বুজে শুয়ে আছে। সাথী তার আপুকে ডাকলো আর বলল, আপু কি নিয়ে এত চিন্তা করছিস? সাথীর কথায় নীলিমা কিছু বলল না। সাথী তার গায়ে হাত দিয়ে ডাকলো আর বলল, আপু আমি তোকে কিছু বলছি, শুনতে পাচ্ছিস না? কি জিজ্ঞেস করছিলিস? সাথী নীলিমার পাশে বসলো আর বলল, আমি জানি তুই কি চিন্তা করছিস, ওই আরহাম শয়তানটার কথা। তোকে চিন্তা করতে হবে না, আমি সব জেনে গেছি। আর ওকে তো শাস্তি আমি দেবই। আর তুই চাকরি থেকে রিজাইন দিয়ে দিবি। চাকরি থেকে রিজাইন তো দিয়ে দিয়েছি,
কিন্তু তুই কি শাস্তি দিবি ওকে? জানিস তো ও ভালো নয় সাথী, ও একজন শয়তান। ওর সাথে আমরা পেরে উঠবো না। আমাদের কি আছে বল? আমরা 2 বোন আর বিধবা মা। আমাদের মাথার উপর কোনো বড় ভাইয়ের ছায়াও নেই, না আছে আমাদের বাবা। আমাদের মতো মানুষেরা ওরকম শয়তানের সাথে পেরে উঠবে না। জানি তো, তবে কথাতে আছে যার কেউ নেই তার আল্লাহ আছে। আল্লাহ একজন ভালো মানুষকে আমাদের জীবনে পাঠিয়ে দিয়েছে। আপু তুই চিন্তা করিস না, সে সব জানে। সে তোকে চাকরি করতে বারণ করেছে। সে অন্য কোম্পানিতে চাকরি তোকে দেখে দেবে। সে সব সময় আমাদের পাশে থাকবে বলেছে। সাথীর কথায় নীলিমা কিছু বুঝতে পারলো না। সে বলল, কে সে মানুষ যে আমাদের পাশে থাকবে? তুই তাকে চিনিস, আর তাকে তুই বড় ভাইয়ার আসনে বসিয়েছিলিস। যদিও আমি তাকে পছন্দ করতাম না, আমার কারণেই যে বাড়ি ছাড়া হয়েছিল। তখন আমরা আমেরিকায় থাকতাম। এবার বুঝতে পারছিস আমি কার কথা বললাম? সাথীর কথায় নীলিমা উঠে বসলো আর বলল, উজান ভাইয়ের সাথে তোর কোথায় দেখা হলো? আমি যে কোম্পানিতে চাকরি পেয়েছি সে কোম্পানির এমডি উজান। তারপর সব কথা সাথী নীলিমাকে খুলে বলল। সব শুনে নীলিমা খুব খুশি হলো আর বলল, আমি জানতাম ভাইয়া একদিন অনেক বড় হবে। আমি ভাইয়ার সাথে দেখা করব। তোকে দেখা করতে যেতে হবে না, ও নিজে আসবে বলেছে আমাদের বাড়িতে। আজকে উজান অফিসে বসে কাজ করছিল। ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে। যাকে মিতু ফোন করেছে উজান জিজ্ঞেস করলো, কেমন আছিস মিতু? উজান কথায় মিতু কান্না করতে করতে বলল, আমি ভালো নেই ভাইয়া, কি করে ভালো থাকবো? আমার মা আমার জীবনটা শেষ করে দিল। এরকম বাবা মা যেন কোনো শত্রু না হয়। কি দোষ করেছিলাম? যখন হয়েছিলাম তখন কেন মেরে দেয়নি? বুঝতে পারছি তোর কষ্ট, কিন্তু আমার কিছু করার নেই। ওরা কি তোর উপর কোনো টর্চারিং করছে? আমি প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছি ভাইয়া, বিবাহিত নামক স্বামীর কাছ থেকে। যে স্বামী একাধিক মহিলার সাথে সম্পর্ক আছে, শুধু আমাকে জেদের বশে বিয়ে করেছে, কোনো ভালোবাসা নেই। তাহলে বুঝতে পারছো তোমার বোন কত ভালো আছে? মিতুর কথায় উজান চুপ করে যায়। সে আর কি বলবে? কি বলার আছে? সে কি চেষ্টা করেনি? সে তো জানতো আরমান 1 নম্বর চরিত্রহীন, তার একাধিক মহিলার সাথে সম্পর্ক। উজান কিছু বলতে পারল না। এদিকে মিতুর কিছু ভালো লাগছিল না। সে ফোন কেটে দেয়। আরমান বারবার নীলিমাকে দেখা করার কথা বলছিল, কিন্তু নীলিমা তাকে ধারা ছোঁয়া দিচ্ছে না, ফোনের সুইচ অফ করে রেখেছে। আরমান নীলিমাদের বাড়িতে চলে আসে। দরজায় কলিং বেল বাজতেই সাথী দরজা খুলে দেয়। আরমানকে দেখে সাথী বলল, কি চাই? নীলিমা কোথায়? শরীর ভালো নেই, রুমে শুয়ে আছে। আমি দেখা করব নীলিমার সাথে। সম্ভব নয়। আর শুনুন, বন্ধ করুন আপনার এই নাটক। আপু আর আপনার সাথে সম্পর্ক রাখবে না। আপনি যখন বিয়ে করে ফেলেছেন তখন তাকে নিয়ে সুখী হন। কোনোভাবে আর আমার আপুর সাথে যোগাযোগ করবেন না। আপনার ক্যারেক্টার অনেক আগেই আমরা জানতে পেরেছি। এখন আপনি আসতে পারেন। সাথীর কথায় আরমান বলল, তুই কে আমাকে বারণ করার? আর তুই বললে আমি তোর কথা শুনবো কেন? কথাটা বলে আরমান ভেতরে ঢুকে যায়। সোজা নীলিমার রুমে ঢুকে আরমানকে দেখে। নীলিমা উঠে পড়ে আবার বলল, এখানে কেন এনেছেন? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি চাকরি ছেড়ে দিয়েছি, আপনি যান। তোকে আমি এত সহজে ছেড়ে দিব না, তুই ভাবলে কি করে? নীলিমার কথায় আরমান তার চুলের মুঠি ধরে তার কানের কাছে ফিসফিস করে বলল, এত সহজে তোকে ছেড়ে দিব? আমার বিছানা গরম করতে তোকে লাগবে। তাছাড়া আজকে হোটেলের পার্টি আছে, ওইখানে অনেক কাস্টমার আছে। আজকে ওদের সাথে তোকে রাত কাটাতে হবে। তুই এক্ষুনি আমার সাথে যাবি। চেঁচিয়ে কোনো লাভ হবে না। তুই যদি চেঁচামেচি করিস তোর এলাকার লোক জেনে যাবে, আর তারা বলবে তুই একজন দেহ ব্যবসায়ী। কথাটা বলে আরমান নীলিমাকে জোর করে নিয়ে যাবার চেষ্টা করে। সালমা বেগম আর সাথী বাধা দেয়। আরমান কারো কথা শুনে না। সে সালমা বেগমকে ঠেলে ফেলে দেয় আর বলে, এই বুড়ি, তুই একদম কথা বলবি না, তোকে এইখানে কবর দিয়ে দিব। জানোয়ার, তোর এত বড় সাহস! তুই আমার বাড়ি থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যাস?
কথাটা বলে সালমা বেগম একটা মোটা লাঠি নিয়ে এগিয়ে আসে আরমান সালমান বেগমকে ঠেলে ফেলে দেয়। সালমা বেগমের পাশে রাখা টেবিলে মাথা ঠুকে যায় আর কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে। সাথী মায়ের রক্ত দেখে মায়ের কাছে ছুটে আসে। আরমান সোজা নীলিমাকে গাড়িতে তুলে হোটেলে নিয়ে যায়। সালমা বেগমের অবস্থা দেখে সাথী কান্না করতে থাকে। সালমা বেগম কষ্ট চেপে রেখে বলল, সাথী তুই ফোন কর উজানকে, আমি ওর সাথে কথা বলবো। ওই পারে একমাত্র নীলিমাকে ফিরিয়ে আনতে। এই জানোয়ার আমার মেয়েকে বিক্রি করে দেবে। সাথী কোনো উপায় না পেয়ে উজানকে ফোন করে। উজান আমেরিকা ছিল, সেই সবে দেশে ফিরে ফ্রেশ হয়ে খেতে বসেছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠে দেখে সাথী ফোন করেছে। উজান ফোনটা রিসিভ করে আর তখন সাথী কান্না করতে করতে বলল, স্যার আমাদের খুব বিপদ। সাথীর কথা কিছু বুঝতে না পেরে উজান বলল, কি হয়েছে সাথী? কান্না করছো কেন? কান্না বন্ধ করে বলো কি হয়েছে। ওই আরমান জানোয়ার আমার আপুকে তুলে নিয়ে গেছে। তারপর সাথী সংক্ষেপে সমস্ত ঘটনা উজানকে বলল। সব শুনে উজান বলল, তুমি চিন্তা করো না সাথী, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি ততক্ষণে তোমার মায়ের দিকে খেয়াল রাখো। কথাটা বলে উজান ফোন কেটে দেয়। তার খাওয়া সম্পূর্ণ হয় না। খাওয়া ফেলে রেখে উজান ডাক্তারকে ফোন করে কিছুক্ষণের মধ্যেই তারা সাথীদের বাড়ি পৌঁছে যায়। ডাক্তার সালমা বেগমের ট্রিটমেন্ট করে মাথায় অনেকটা কেটে গেছে, 4টি সেলাই পড়েছে। উজান বলল, আপনি চিন্তা করবেন না আন্টি, আমি তো আছি। আমি দেখছি আমি নীলিমাকে ফিরিয়ে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। তারপর উজান থানায় ফোন করে। থানার অফিসার তার পরিচিত, তাই খুব একটা সমস্যা হয়নি। কিছুক্ষণের মধ্যেই তারা সেই হোটেলে পৌঁছয়। পুরো হোটেল পুলিশ ঘিরে ফেলে। নীলিমাকে উদ্ধার করে আরমান আর তার সাথে 5 জন সঙ্গীকে পুলিশ অ্যারেস্ট করে। নীলিমা উজানকে চিনতে পারে। সে ছুটে এসে উজানকে জড়িয়ে ধরে আর বলে, উজান ভাইয়া আপনি এসেছেন? নীলিমা, বোনের বিপদে ভাই আসবে না তো কে আসবে? মিতু যেমন আমার বোন, তুমিও তো আমার সেরকমই বোন। আমি জেনে শুনে আমার বোন মিতুকে বিপদে ফেলে দিয়েছি, আমার কিছু করার ছিল না, কিন্তু আর এক বোনকে আমি বাঁচিয়েছি। যা হবার হয়েছে নীলিমা, কিছু তো করার নেই। এবার থেকে যা হবে সব ভালোই হবে। তারপর উজান থানায় গিয়ে আরমানের সাথে দেখা করে আর বলে, আমি জানতাম তুই চরিত্রহীন নেশাখোর, তাই আমার এই বিয়েতে মত ছিল না, কিন্তু বাড়ির লোকের জন্য আমি কিছু করতে পারিনি। কিন্তু এবার আর আমি তোকে ছাড়বো না। তোর প্রমাণ আমার হাতের মুঠোয়। এবার তোকে তোর কর্মের শাস্তি পেতেই হবে। আরমানকে নারী পাচার, চক্রান্ত, যৌন নির্যাতন, ড্রাগ পাচারকারী বিভিন্ন অভিযোগে অ্যারেস্ট করে। বিচারের আরমানের 10 বছর জেল হয়। এদিকে এই ঘটনার পর মিতু খুব ভেঙে পড়ে। উজান মিতু শ্বশুর বাড়িতে এসে কিছু না বলে মিতুকে নিজের সাথে নিয়ে যায়। মিডিয়ার মাধ্যমে আরমানের কাজকর্ম সকলেই জেনে যায়। মিতু যখন উজানের সাথে বাড়িতে আসে, মমতাজ বেগম কিছু বলতে গেলে মিতু বলে, তুমি একদম আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। আমি তোমায় ঘৃণা করি। তুমি আমার মা নয়, তুমি মা নামে কলঙ্ক। এবার আমার জীবন আমাকে ভাবতে দাও। কথাটা বলে মিতু তার নিজের রুমে চলে যায়। মমতাজ বেগম চিৎকার করে বলে, মমতাজ বেগম আরমানের কথাটা মা শেষ। শাবানা বেগম বলেছে এসব সাজানো, ওকে বেশি দিন জেলে আটকে রাখতে পারবে না, খুব তাড়াতাড়ি ফিরে আসবে, তারপর আমি আবার তোকে। মমতাজ বেগম কথাটা শেষ করতে পারল না। তার আগেই লতিফ তালুকদার মমতাজ বেগমের গালে চড় মারে আর বলল, তুমি চুপ করো, তুমি অনেক কথা বলে ফেলেছো, আর কোনো কথা বলবে না। আজ তোমার জন্য আমার মেয়ের জীবন সময় নষ্ট হয়ে গেছে। আমি তোমার সাথে কি খুব ভালো করেছি। আমার ফুলের মতো পবিত্র মেয়েটাকে ওই জানোয়ার দূষিত করেছে। ও ভালো ছেলে নয়। তোমার লজ্জা হওয়া উচিত। এরকম চরিত্রহীন ছেলের হাতে আমার আদরের মেয়েকে তুলে দিয়েছ। তখন মিতু তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, এই চটটা তুমি যদি সেদিন মাকে মারতে, তাহলে আজকে আমাকে আর এই দিন দেখতে হতো না। তারপর একটু থেমে মিতু বলল, আমাকে নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না। আমার বড় ভাইয়া আছে, ওই আমার ব্যবস্থা করবে। তারপর সিফাতকে উদ্দেশ্য করে মিতু বলল, ছোট ভাইয়া, যে কাজটা তোর করার কথা ছিল সে কাজটা তুই করতে পারলি না, আমার বড় ভাইয়া করলো। আর এখানেই তোর সাথে ওর তফাৎ।
তুই তো কিছুই করতে পারিস না। ভাইয়া টাকা দিল, বাইক কিনলি, সেই বাইক চেপে বন্ধুদের নিয়ে ফুর্তি করিস, দোকান তুলে দিলি। তুই তো এই পরিবারের একটা অযোগ্য সন্তান। সব হয়েছে ওই মায়ের জন্য। ওই রকম মায়ের গর্ভে জন্ম নেওয়াটাই আমাদের কাছে অভিশাপ। তার কিছুদিন পর উজান আসে মিতুর কাছে, আর তাতে একটা ডিভোর্সের কাগজ ছিল। উজান বলল, তুই এতে সই করে দে, এটা ডিভোর্স লেটার। আর আমার সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। তোকে আমি আমেরিকা নিয়ে যাব, ওখানে গিয়ে তোকে ভর্তি করে দেব। তুই তোর পড়াশোনা কমপ্লিট করবি, তারপর চাকরি করবি, নিজেকে প্রতিষ্ঠিত করবি, তারপর বিয়ে করবি। উজানের কথা শুনে মিতু উজানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর কান্না করতে করতে বলে, তোর মতো সবাই কেন হয় না ভাইয়া? সংসারে সবাই যদি তোর মতো ভালো হতো তাহলে এত অশান্তি হতো না। এরপর উজান মিতুকে নিয়ে আমেরিকায় চলে যায়। সেখানে তাকে কলেজে ভর্তি করে দেয়। 2 মাস পর উজান দেশে ফিরে আসে। উজান যখন তার কেবিনে বসে কাজ করছিল, পারমিশন নিয়ে সাথী আসে আর বলল, স্যার ফাইলগুলোতে আপনার সিগনেচার লাগবে। দাও। উজান সিগনেচার করে দেয়। সাথী বলল, আপনি যে আমার কত বড় উপকার করলেন তার ঠিক নেই। আপনাকে যে কি দিয়ে খুশি করব আমি বুঝতে পারছি না। বলুন আপনি কি চান? সাথীর কথায় উজান মনে মনে বলল, খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেবো আমি তোমার কাছ থেকে কি চাই। কিন্তু উজান মুখে বলল, আপাতত কিছু চাইছে না, ভবিষ্যতে চেয়ে নেব। এখন তুমি মন দিয়ে কাজ করো। কিন্তু স্যার আমি তো ঋণী থাকতে চাই না। আপনাকে বলতেই হবে আপনি কি চান আমার কাছে, কিন্তু বেশি টাকা নেই, তাই দামি কিছু দিতে পারবো না। সাথীর কথায় উজান উঠে দাঁড়ালো আর সাথীর কাছে এসে ফিসফিস করে বলল, কি শুনতে চাও? বলুন। তোমাকে চাই নিজের মতো করে। যেদিন প্রথম দেখি তুমি কি বলেছিলে, হাই সুইট। সত্যি আমি সুইট। কত মেয়ে আমার প্রেমে পড়ে। আমি কিন্তু আমার সেই ভালো লাগার মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। সে যখন নিজে থেকে আমাকে কিছু চাইতে বলছে, এই সুযোগ তো আমি হাতছাড়া করতে পারি না। তাই বলে দিলাম আমি কি চাই। উজানের কথায় সাথী লজ্জা পেয়ে যায়। কিছু না বলে সে চলে যায়। বাড়িতে এসে সাথী নীলিমাকে বলল, আপু উজান ভাইয়া কেমন ছেলে? সাথীর কথায় নীলিমা বলল, এটা কেমন কথা? ভাইয়া ভালো ছেলে। আচ্ছা আমি যদি ওকে পছন্দ করি তোদের কি কারো সমস্যা হবে? সাথীর কথায় নীলিমা আর চোখে সাথীর দিকে তাকায় আর বলে, কেন পছন্দ হবে না? ভাইয়া কত ভালো ছেলে। কিন্তু তুই কি ওর যোগ্য? তুই ওর সাথে যা ব্যবহার করেছিস, ও ভালো ছেলে বলে ওর কোম্পানিতে তোকে চাকরি দিয়েছে, অন্য কেউ হলে দিত না। কেন সবসময় কথা বলিস? আমি তো ভুল করেছি আর ক্ষমা চেয়েছি। অতীতে যা হয়েছে সেসব ভুলে যাও। এখন আমি ওকে পছন্দ করি, মানে ভালোবাসি। ও আমাকে পছন্দ করে, আজকে বলেছে। সাথীর কথায় নীলিমা হাসতে হাসতে বলল, ও তাহলে এই ব্যাপার। চল এত দূর গড়িয়েছে, অল দ্য বেস্ট। অনেক অনেক শুভকামনা। উজান রাতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজায় টোকা মারার শব্দে উজানের ঘুম ভেঙে যায়। উজান দরজা খুলতে তার মা কান্না করতে করতে রুমে আসে আর বলল, বাবা তুই ঘুমিয়ে আছিস? ওদিকে তোর ভাইয়াকে কারা যেন খুব মেরেছে, হসপিটালে ভর্তি আছে। ফোন করেছিল, অবস্থা ভালো নয়। আমি এখন কি করব? বাবা তো অসুস্থ, সে তো যেতে পারবে না। তুই একবার যা বাবা। মিতু 2 দিন হলো দেশে ফিরেছে, সেও ঘুমিয়েছিল। মায়ের কান্না শুনে সে বেরিয়ে আসে আর মায়ের কথা শুনে শুনে মিতু বলল, কি করতে তুমি ভাইয়ার কাছে এসেছো? তুমি তো ভাইয়াকে কম অপমান করনি। আজকে তোমার জন্য ছোট ভাইয়ার এই অবস্থা। আজ তোমার জন্য ও একটা লোফার তৈরি হয়েছে। তোমার লজ্জা হওয়া উচিত। উজান মিতুকে চুপ করায় আর বলে, তুই চুপ কর মিতু, তুই নিজের রুমে যা। তারপর মায়ের উদ্দেশ্যে বলল, মা তুমি কান্না করো না, সিফাতের কিচ্ছু হবে না। আমি এক্ষুনি যাচ্ছি। কোথাকার হাসপাতালে আছে কিছু বলেছে? সেবা হসপিটাল। আমি যাব তোর সাথে। না মা, তোমাকে এত রাতে যেতে হবে না। তুমি নিজের রুমে যাও। বাবার শরীর খারাপ, বাবার দিকে খেয়াল রেখো। আমি এক্ষুনি আসছি। কথাটা বলে উজান চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে দেখে তার ছোট ভাই সিফাত শুয়ে আছে, অবস্থা খুবই খারাপ। সিফাতের এক বন্ধু রহিম সেখানে উপস্থিত ছিল। রহিমকে গিয়ে বলল, রহিম কি হয়েছিল? কে সিফাত?
কে এইভাবে মারলো? উজানের কথায় রহিম বলল, কি বলবো ভাইয়া তোমাকে, সিফাত জুয়া খেলতো, খুব বাজে ছেলে হয়ে গিয়েছিল। জুয়া খেলতে খেলতে মারামারি লেগে যায় আর ওরা সিফাতকে মারে। অবস্থা খারাপ দেখে আমি হসপিটালে নিয়ে এসেছি। তারপর আমি আন্টিকে ফোন করি। তারপরের দিন ঘুম ভাঙে সিফাতে, দেখে হাতে পায়ে ব্যান্ডেজ, সরাসরি ব্যথা। চোখ খুলে পাশে উজানকে দেখতে পায়। সিফাতের সব মনে পড়ে যায়। সে কান্না করতে করতে উজানকে কিছু বলতে গেলে উজান বলে, তোকে কিছু বলতে হবে না, আমি জানি আমাকে সব রহিম বলেছে। তুই টেনশন করিস না, তুই ভালো হয়ে যাবি, আমি তো আছি। উজানের কথায় সিফাত শুধু ক্ষীণ কণ্ঠে উঠে বলে, ভাইয়া আমাকে ক্ষমা করে দাও। সিফাত 1 সপ্তাহ হসপিটালে ছিল। তার হসপিটালের বিল সব উজান পেমেন্ট করে দেয়। আজকে সিফাতকে নিয়ে বাড়ি নিয়ে আসে উজান। কিছু নিয়ে তুমি চিন্তা করছো? সাথী তখন অন্যমনস্ক ছিল, সাইমনের কথা শুনতে পায়নি। দুবার বলার পর সাথী জিজ্ঞাসা করলো, ভাইয়া আপনি কিছু বলছেন আমাকে? মনটা কোথায় থাকে সাথী? আমি কখন থেকে ডাকছি তুমি শুনতেই পাচ্ছ না। তুমি কি মনটা সত্যি উজানকে দিয়ে দিয়েছো? সাইমনের কথায় সাথী লজ্জা পায় আর বলে, ভাইয়া আপনি কি সব বলছেন? আমার তো মনে হয় না আমি কিছু ভুল বলেছি। অফিসের সবাই জেনে গেছে কোম্পানির এমডির সাথে তোমার ইটিস পিটিস চলছে। তোমরা দুজনেই লুকোচুরি খেলে কি হবে, সবাই জেনে গেছে। আর দেরি করো না, এবার বিয়েটা করে ফেলো। তুমি ছোটবেলায় ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছো, এবার আদর করে ভরিয়ে দেবে। উজানের কথায় সাথী বলল, আপনার বন্ধু আমাকে কেন বিয়ে করবে? ও আরো ভালো কিছু ডিজার্ভ করে। আমার কি আছে বলুন? তোমার মধ্যে কি আছে সেটা আমার বন্ধু জানে। তাই তোমাকে যেদিন প্রথম দেখে তখন তুমি কত ছোট ছিলে, তবুও ওই বয়সে তোমাকে দেখে ওর মধ্যে একটা অনুভূতির জন্ম নিয়েছিল। আর আজ যা প্রমাণিত। এদিকে আকাশ চৌধুরী এখন কলেজে একটা প্রফেসর। তার বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু আকাশ রাজি হচ্ছে না। তার মা সামিরা বেগম আকাশকে বলল, তুই কি চাস আকাশ? তুই কেন বিয়ে করতে চাইছিস না? তুই যদি কোনো মেয়েকে ভালোবাসিস তুই বল, আমি তাদের সাথে কথা বলবো। মায়ের কথায় আকাশ বিরক্ত হয়ে আর বলে, মা তুমি কেন বারবার বিয়ের কথা বলো? আমি তো বলেছি আমি এখন বিয়ে করব না, এখন আমার সময় দরকার। আমি 2-3 বছর পর বিয়ে করব। এখন এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এই তো সবে চাকরি পেয়েছে, আমাকে আরো একটু সময় দাও। সময় কেন চাইছিস? তোর বাড়ি ঘর আছে, ভালো জব পেয়েছিস, তোকে যে কোনো লোক মেয়ে দেবে। আমার একটা পরিচিত মেয়ে আছে, কাল করে আমাদের সাথে কথা বলেছে। আমি ওদের কথা দিয়েছি দেখতে যাব তোকে। তুই আর না করিস না বাবা। মা তিতলি বড় হয়েছে, আগে ওর বিয়ে দাও, তারপর আমি। কারণ আমি ছেলে, 2 বছর পরে বিয়ে করলেও তেমন কিচ্ছু হবে না। তখন পাশ থেকে আকাশের বোন তিতলি তার মায়ের উদ্দেশ্যে বলল, মা তুমি বুঝতে পারছো না, ভাইয়া নিশ্চয়ই কাউকে ভালোবাসে তাই বিয়ে করতে চাইছে না। তুমি আপত্তি করো না, যখন ভাইয়ার সময় হবে তখন বিয়ে করবে। কিন্তু মেয়েটাকে কাকে আকাশ ভালোবাসে সেটা তো আমরা জানি না। সময় হলে জানাবে মা, আর একটু অপেক্ষা করো না। আজকে নীলিমাকে পাত্রপক্ষের লোক দেখতে এসেছে। পাত্র কেউ নয়, সাইমনের চাচাতো ভাই। এই সম্বন্ধ উজান করেছে। ছেলেটা ওর পরিচিত। ছেলেটা প্রাইভেট ব্যাংকে জব করে, মধ্যবিত্ত ফ্যামিলি। তাদের পছন্দ হয়ে যায় নীলিমাকে। বিয়ের সমস্ত কিছু পাকা হয়ে যায়। উজানের কাজ থাকার জন্য বিয়েটা একটু পিছিয়ে দেয়। 1 মাস পর নীলিমার বিয়ে। আপুর বিয়েতে সাথী খুব সেজেছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। সাথীকে দেখে উজান বলল, কার জন্য এত সেজেছ? দোলাভাইয়ের ভাইয়ের জন্য? উজানের কথা শুনে সাথী ভিংড়ি কেটে বলল, দুলা ভাইয়ের জন্য সাজবো কেন? আপনার জন্য সেজেছি। আমাকে কেবলমাত্র আপনার দেখার অধিকার আছে। তাই বুঝি? হুম। আর কিছুদিন অপেক্ষা কর, খুব তাড়াতাড়ি আমার করে নেব। আপুর তো বিয়ে হয়ে গেল, এবার মাকে বলে দিন। তুমি বলবে। আর কিছুদিন পর মিতুর বিয়ের ব্যবস্থা করি। বোনটাকে আমি সংসারই করতে চাই, তারপর আমি বিয়ে করব।
এদিকে নীলিমার বিয়ের খবর পেয়ে সেখানে চলে আসে আরমান। তার আগের দিন জামিনে ছাড়া পেয়েছে, খবর পেয়েছে নীলিমার বিয়ে, আর সাথে সাথে সেখানে চলে এসেছে। বাড়িতে এসে অশান্তি করে নীলিমাকে বলল, তোর বিয়ে করা আমি বের করছি। তুই আমার সাথে সম্পর্ক করে অন্য কাউকে বিয়ে করবি আর আমাকে জেলে খাটাবি? তুই সুখে থাকবি ভেবেছিস? তোকেও আমি সুখে থাকতে দেব না, দেখ। ঠিক সেই সময় সেখানে উজান আসে আর বলে, তুই কি করছিস? তোর কোনো অধিকার নেই নীলিমাকে টাচ করার। তুই এখান থেকে চলে যা। তুই যদি বাড়াবাড়ি করিস আবার কিন্তু পুলিশে দেব, তোকে ধরে নিয়ে যাবে। ভালো হবে তো, আবার জেল খাটবি। আমি তোকে ছাড়বো না, তোকে খুন করব। তুই সেই ছোট থেকেই আমার পিছনে লেগেছিস। মিতুর দেওয়া ডিভোর্স পেপারে আমি সাইন করিনি, তাই আমাদের ডিভোর্স এখনো হয়নি। আমি মৃত্যুকে চাই, আমি নীলিমাকেও চাই। নীলিমাকেও আমি আমার রক্ষিতা করে রেখে দেব। কথাটা বলে আরমানকে পকেট থেকে পিস্তল বের করে গুলি চালানোর চেষ্টা করে উজানের উপর। সাথী তখন পিছন থেকে আরমানের মাথায় আঘাত করে, সাথে সাথে পিস্তলটা মাটিতে পড়ে যায়। আরমান কিছু উঠতে গেলে সাইমন, উজান ও আরো বিয়ের বাড়ির লোকেরা সবাই ধরে ফেলে। সাথী বলল, জানোয়ার, তুই আমার আপুকে রক্ষিতা করে রাখবি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি থানায় ফোন করেছি, এক্ষুনি পুলিশ আসছে। তারপর উজান থানায় ফোন করে পুলিশ আসে আর আরমানকে অ্যারেস্ট করে নিয়ে যায়। উজান সাথীর কাছে এসে বলে, তোমার খুব সাহস তো সাথী। সাহস হবে না? ও আপনাকে মারার চেষ্টা করছিল। আমি কি জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম? সাথী কথায় উজান বলল, খুব ভালোবাসা বুঝি? বাসি তো। সারা জীবন যেন এটা থাকে। দেখতে দেখতে কেটে গেল 2টা বছর। সাথীর সাথে উজানের সম্পর্ক আরো গভীর হয়েছে। নীলিমা সুখে সংসার করছে। আরমানের এখনো জামিন হয়নি। মিতু পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসেছে। উজান তাকে বলল, মিতু, তোর কি ইচ্ছা? নিজের বিজনেস করবি নাকি বিয়ে করে সংসার করবি? উজানের কথা শুনে মিতু হাসলো আর বলল, ভাইয়া, আর আমার বিয়ে করার ইচ্ছে নেই। আমি নিজেই বিজনেস করব। তোর যা সাহায্য লাগে তুই বলিস, আমি করব। ভাইয়া, সাথী কিন্তু তোমাকে ভালোবাসে, তাই ওকে আর অপেক্ষা করিও না। তুমি কিন্তু ওকে বিয়ে করে নাও। সাথী তোকে বলেছে? সাথী বলেনি, ওর সাথে তো আমার সেভাবে আলাপ নেই। সাইমন ভাইয়া বলছিল। বিয়ে করব। আগে তোকে সেটেল করি, ততদিনই সাথীর পড়াশোনা শেষ হয়ে যাবে। তারপর আমেরিকায় ওর একটা কোম্পানি খোলার কথা হচ্ছে, সামনের মাসে ওপেন হবে। সব কাজ মিটিয়ে তবে তুমি বিয়ে করবে? কাজের কি শেষ আছে? সারা জীবন কাজ করতে হবে, কর্ম না করলে চলবে কি করে? আজকে উজানের অফিসে আকাশ এসেছে দেখা করতে। আকাশ মাঝে মাঝে উজানের সাথে দেখা করতে আসে, ফোন করে, কথা বলে। আকাশকে দেখে উজান বলল, কি ব্যাপার? আকাশ চৌধুরী যে আমার অফিসে? ভাইয়া, একটা অনুরোধ ছিল, সেটা রাখতে হবে। কি অনুরোধ সেটা বলো। আপনি তো জানেন আমি মিতুকে ভালোবাসি। ওদের যখন ডিভোর্স হয়ে গেছে, আমি ওকে বিয়ে করতে চাই। আমার কোনো সমস্যা নেই ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে। আকাশের কথা শুনে উজান বলল, তোমার সমস্যা না থাকতে পারে, কিন্তু তোমার পরিবারে তারা তো আপত্তি করতে পারে। তুমি কলেজের প্রফেসর, তোমার পরিবার হয়তো এটা ভালোভাবে মেনে নেবে না। আমার পরিবার বলতে শুধু আমার মা আর ছোট বোন। আমি ওদের সাথে এ ব্যাপারে কথা বলবো, আপনি শুধু মিতুকে রাজি করান। ঠিক আছে, আমি মিতুর সাথে কথা বলবো। আকাশ বাড়িতে গিয়ে তার মাকে মিতুর ব্যাপারে সবকিছু বলল। সব শুনে তার মা সামিরা বেগম বলল, তুই মেয়েটাকে ভালোবাসিস, তাই অন্য জায়গায় রাজি ছিলিস না। মা, তোমাকে আগে বলবি তো। তুই তোর মাকে এই চিনলি? আমার জীবনে তোর সুখটাই হলো আসল। ডিভোর্সই তো কি হয়েছে? আমার কোনো সমস্যা নেই। তুই বল, ওরা কবে আসবে? এদিকে উজান বাড়িতে এসে মিতুর সাথে দেখা করতে গেল। মিতু তখন রুমে বসে মোবাইল ঘাঁটছিল। উজানকে দেখে বলল, এত রাতে ভাইয়া আমার রুমে, কিছু বলবে? তোদের কলেজে পড়তো, তোর সিনিয়র আকাশ চৌধুরীকে মনে আছে? হ্যাঁ ভাইয়া, কেন মনে থাকবে না? ও আজকে আমার অফিসে এসেছিল আমার সাথে দেখা করতে। ও তোকে ভালোবাসে, বিয়ে করতে চায়। আকাশ এখন একটা কলেজের প্রফেসর, ও তোকে অনেকদিন আগে থেকে ভালোবাসে। তো যখন আরমানের সঙ্গে বিয়ে হলো, ও তখনও আমার সাথে দেখা করতে এসেছিল, যাতে আমি বিয়েটা বন্ধ করি।
আমি তাকে সমস্ত ঘটনা বলেছিলাম। সব শুনে ওর মন খুব খারাপ হয়ে গিয়েছিল। ওর বাড়ি থেকে বিয়ের কথা বলছে, কিন্তু ও তোকে বিয়ে করতে চায়। আশা করি ওর পরিবারের লোকেদের মত আছে। ভাইয়ার মুখ থেকে সব কথা শুনে মিতু বলল, ঠিক আছে ভাইয়া, ওর ফোন নাম্বার আমার কাছে আছে, আমি ওর সাথে ফোন করে কথা বলে নেব। দেখ বোন, তোর জীবন তোর সিদ্ধান্ত, তাই তোকে আমি জোর করব না। তবে আকাশে কতটা ভাবতে পারিস, সারা জীবন তো একা একা চলে না। ও খুব ভালো ছেলে, ওর সাথে বিয়ে হলে তুই পারফেক্ট জীবন সঙ্গী পাবি। সব জেনে ও তোকে বিয়ে করতে চায়। উজানের মুখ থেকে সব কথা শুনে মিতু আকাশ থেকে ফোন করলো। আসসালামু আলাইকুম আকাশ ভাইয়া, চিনতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চিনতে পেরেছি। বলো, কেন ফোন করেছো? দেখা করতে চাই। কাল বিকাল 4টের সময় স্টেশনের সামনে যে পার্ক আছে ওখানে আসবেন। সামনাসামনি এলে সব বলবো। পার্কে মিতু আগে থেকেই বসেছিল। আকাশ ক্লাস শেষ করে পার্কে আসে মিতুকে জিজ্ঞেস করে, কেমন আছো মিতু? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। হ্যাঁ বলো, কি কথা? আমার সন্দেহ হচ্ছে আপনি আদৌ পুরুষ মানুষ তো? মিতুর এই ধরনের কথায় আকাশ অবাক হয়ে যায় আর বলল, কি সব উল্টাপাল্টা কথা বলছো? উল্টোপাল্টা কথা বলবো না। আমাকে ভালোবাসেন সে কথা আমাকে কখনো জানানোর প্রয়োজন হয়নি। আমার ভাইয়াকে বলেছেন, তা ভাইয়াকে না বলে যদি আমাকে বলতেন, আমি তো আমার আগের বিয়েটা ভেঙে দিতাম। শুধু আমার জীবনে কেউ ছিল না বলে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তার জন্য মায়ের সাথে দ্বন্দ্ব করতে হলে করতাম। এমনিতে আপনাকে আমি পছন্দ করি। কলেজের মধ্যে মেধাবী স্টুডেন্ট আপনি, আপনাকে সকলেই পছন্দ করে। এরকম ভালো ছেলেকে রিজেক্ট করতে পারে বলেন? মিতুর কথা শুনে আকাশ হাসলো আর বলল, সত্যি বলছো? 100%। মিতুর কথায় আকাশ হাসে আর বলল, সরি মিতু, বুঝতে পারিনি যে তুমি আমাকে পছন্দ করো। সরি বলুন আর আমাকে জড়িয়ে ধরুন, তাহলে জানবো আপনি প্রকৃত পুরুষ মানুষ। মিতুর কথায় আকাশ মিতুকে জড়িয়ে ধরে আর বলে, ভালোবাসি তোমায় মিতু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমায় অনেক ভালোবাসি আকাশ। কথাটা বলে মিতু আকাশকে সরিয়ে দেয় আর বলে, এখন ছেড়ে দিন। পার্কে এরকম রোমান্স করলে লোক কি বলবে? তারপর ঘরোয়া অনুষ্ঠান করে আকাশে মিতুর বিয়ে হয়। বিয়েতে সাথীকে দাওয়াত করা হয়। সাথী খুব সুন্দর একটা শাড়ি পরে সেই অনুষ্ঠানে এসেছিল। সাথীকে ডেকে সাইমন বলল, বাহ সাথী, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, চলো তোমাকে মিতুর সাথে আলাপ করিয়ে দিই। তারপর সাইমন সাথীকে মিতুর সাথে আলাপ করিয়ে দেয় আর বলে, মিতু, ওর নাম সাথী, আমাদের কোম্পানিতে কাজ করে। সাথীর নাম শুনে মিতু বুঝতে পারে সে সাথীকে জড়িয়ে ধরে আর বলে, ধন্যবাদ ভাবি, তুমি এসেছো। তোমার উপর আমার এমনিতে রাগ ছিল। ভাইয়া যখন আমেরিকায় ছিল তখন তুমি তোমাদের বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিলে। তবে এখন আর নেই, তার কারণ সেই মেয়েটাকে আমার ভাইয়া ভালোবাসে। আর ভাইয়া যাকে ভালোবাসে পছন্দ করে সে আমার কাছেই খুব প্রিয় একটা মানুষ, বুঝলে? মিতুর কথা শুনে সাথী বলল, সরি, তখন ছোট ছিলাম, বুঝতে পারিনি। তার জন্য তোমার ভাইয়ার কাছে সরি বলেছি। আর আমার খুব ভালো লেগেছে তুমি সব কিছু ভুলে আবার নতুন জীবনে পদার্পণ করেছো। তুমি সুখী হবে ইনশাআল্লাহ। বেশি দেরি করো না, খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। তারপর আমরা সবাই মিলে একসাথে হানিমুনে যাব আমেরিকায়। সব খরচ ভাইয়াকে দিতে বলবো, তুমি যেন আপত্তি করো না। মিতুল কথায় সাথী হাসে, কিছু বলে না। ঠিক সেই সময় উজান সেখানে আসে আর বলে, সাথী, মিতুর জামাই দেখেছো? না, দেখিনি। তুমি চেনো তো, কলেজের প্রফেসর আকাশ চৌধুরী। আকাশের কথা শুনে সাথী বলল, আকাশ স্যারের সাথে বিয়ে হচ্ছে। আকাশ অনেক মেয়ের ক্রাশ।
কথাটা বলে সাথী মিতুর দিকে তাকায়, আর সাথীর কথা শুনে উজান মিতু দুজনে হেসে ওঠে। দেখতে দেখতে 6 মাস হয়ে যায়। উজান আমেরিকায় আছে। এই 6 মাসে সে সাথীর সাথে কোনো কন্ট্যাক্ট করে না। সাথীর মন খারাপ। এদিকে সালমা বেগমের শরীর ভালো নয়, সে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। সে সাথীকে বলল, সাথী, উজান কোথায়? ওকে আমেরিকায় গেছে, এখনো ফিরে আসেনি? না মা, আসেনি। তার 1 সপ্তাহ পর উজান দেশে আসে। উজান তার বাবাকে বলল। বাবা, তোমার সাথে কথা ছিল। লতিফ তালুকদার তখনই খবরের কাগজ পড়ছিল। উজানের কথায় সে বলল, বল, কি বলবি? বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি। মেয়েটা আমার বন্ধু হোসেন শাহরিয়ার মেয়ে, আমেরিকায়, যার কাছে আমাকে তুমি পাঠিয়েছিলে। তারপর উজান সব কথা তার বাবাকে খুলে বলল। সব শুনে তার বাবা বলল, তোর যখন পছন্দ তখন আর আমাদের আপত্তি করার কি আছে? বাবা, তুমি চাচা চাচি আর মা মুরব্বী মানুষ, তোমরা না গেলে হয়। তাই কালকে সকাল মিলে সাথীদের বাড়ি যাওয়া হবে। আমি মিতু আর আকাশকে ফোন করেছি, ওরা আসবে। এদিকে সকালবেলা নীলিমা চলে এসেছে। তাকে উজান সবকিছু আগে থেকে জানিয়ে দিয়েছে, শুধু সাথীকে কিছু বলতে না করেছে। সাথী অফিস থেকে বের হলে নীলিমা তাকে বলে, সাথী, তোকে আজকে অফিস যেতে হবে না। আজকে আমি এসেছি, তুই বাড়িতে থাকবি না? তুই সাইমন ভাই যাকে বলে ছুটি নে। নীলিমার কথা শুনে সাথে কি মনে হলো, সে সাইমনকে ফোন করলো আর বলল, স্যার, আজকে অফিসে যেতে পারবো না, আমার আপু আর দুলাভাই এসেছে। সাইমন আগে থেকে সব জানতো, তাই সে বলল, ঠিক আছে সাথী, অসুবিধা নেই, তবে আমিও যাব। তুমি কিন্তু বেশি করে রান্না করো। সত্যি আসবেন? সাথী, সত্যিকারেই যাচ্ছি। বিকেলবেলা সাথী নিজের রুমে ছিল। কলিং বেলের আওয়াজে নীলিমা দরজা খুলে দেয়। সকলকে বসতে দিয়ে সে সাথীকে বলে, সাথী, এখন বাইরে যাবি না, তোকে দেখতে এসেছে, তুই এখন রেডি হ। নীলিমার কথা শুনে সাথী অবাক হয়ে বলল, দেখতে এসেছে কি? আমি তোকে চিনি না, তোর দুলাভাই যোগাযোগ করেছে, খুব ভালো ছেলে। আমি বিয়ে করব না, তুই ওদের চলে যেতে বল। দেখ, উজান ভাইয়া কবে দেশে ফিরে আসবে, কি করবে বলা সত্ত্বেও এখনো পয়সা হয়ে গেছে, নাম হয়ে গেছে, ও তোর মতো মেয়েকে বিয়ে নাও করতে পারে। তাই ওর আশা ছেড়ে দে। এই ছেলেটা ভালো, আর বুঝতেই তো পারছিস মা অসুস্থ। তাই কিছু না বলে তুই রেডি হয়ে নে, ওরা অপেক্ষা করছে, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে নীলিমা চলে যায়। সাথী খুব কান্না করতে থাকে। সে বারবার উজানকে ফোন করে, কিন্তু উজান ফোনের সুইচ অফ। সে তখন সাইমনকে ফোন করে, কিন্তু সাইমনেরও ফোনের সুইচ অফ। সাথী খুব ভেঙে পড়ে। কোনো উপায় না পেয়ে ওদের সামনে আসে। সাথীকে দেখে মমতাজ বেগম বলে, মেয়ে মাশাআল্লাহ, আমাদের পছন্দ হয়েছে। তারপর সাথী আর উজানকে আলাদা করে কথা বলার জন্য সাথী রুমে নিয়ে আসে। সাথী এখনো উজানকে দেখেনি। সাথীর মুখটা দেখে উজানের খুব হাসি পাচ্ছে। সে আর হাসি চেপে রাখতে পারল না, হাসতে হাসতে বলল, কি গো, এভাবে মাথা নত করে থাকবে? আমাকে দেখার ইচ্ছে হচ্ছে না? আজকে 6 মাস হয়ে গেল তুমি আমাকে দেখোনি। এই তোমার ভালোবাসা? আমি তোমার কাছে এতই নগণ্য? উজানের কথা শুনে সাথী উজানের দিকে তাকালো, তারপর অভিমান করে বলল, তার মানে আপনারা দেখতে এসেছেন? কেন এসেছেন? চলে যান, আমি আপনাকে দেখতে চাই না। আমেরিকায় গিয়ে কোনো ম্যাডামকে বিয়ে করে ফেলুন। সাথীর অভিমান বুঝতে পারে। উজান হেসে সাথীকে বলল, তুমি তো জানো সাথী, বিজনেসটা আমার জীবনের স্বপ্ন। আমি অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছি। তুমি নিশ্চয়ই জানো, যখন আমাদের বাড়িতে থাকতাম আমি কত অসহায় ছিলাম, কত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা আমাকে সহ্য করতে হয়েছে। আমার নিজের পরিবারের মানুষগুলো আমাকে সহ্য করতে পারতো না। আজ আমি প্রতিষ্ঠিত শিল্পপতি বলে সবাই আমাকে সম্মান দিচ্ছে। তোমাদের বাড়িতে যখন থাকতাম তখন তুমি আমায় অপমান করেছ। আমি সব ভুলে যদি তোমাকে ক্ষমা করে দিই, আর সামান্য 6টা মাস আমি তোমার সাথে যোগাযোগ করিনি বলে তুমি আমাকে এভাবে অপমান করবে? আমার সেখানে কোম্পানি কিছু কাজ ছিল, সেজন্য আমি আসতে পারিনি। সবকিছু গুছিয়ে আমি দেশে ফিরছি। আর এসেই আমি আমার পরিবারকে তোমার কথা বলি। তোমাকে সারপ্রাইজ দেবে বলে আগে থেকে কিছু বলিনি। আমি গতকাল নীলিমাকে ফোন করে সবকিছু জানিয়েছি। ঠিক সেই সময় নীলিমা সেখানে আসে আর উজানকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া,
মানুষ যাকে বেশি ভালোবাসে তার উপর অভিমান বেশি করে। আপনি তো ভালোবাসার মানুষ, তাই তো অভিমান করছে। বাসর রাতে এত আদর করবেন, ওর রাগ অভিমান যেন সব ভুলে যায়। নীলিমার কথায় সাথী লজ্জা পায়। উজান সাথীকে আর লজ্জায় ফেলে দেওয়ার জন্য বলে, হ্যাঁ, আর অপেক্ষা করবো না বাসর করার জন্য, তাই এবার আমাদের বিয়ে করতে হবে। তখন পাশ থেকে সাথী বলল, আমি বিয়ে কখনোই করব না, সারা জীবন আমি সিঙ্গেল থাকব। এত যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। 2 দিন দেশে 4 দিন বিদেশে, এত ভার আমি সহ্য করতে পারবো না। সাথীর কথায় মিতু বলল, ভাবি, তোমার হাজবেন্ড আমেরিকায় নাম করা শিল্পপতি, এটা তোমার কাছে গর্বের বিষয়। এটুকুর জন্য তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে, আর তার জন্য তুমি দুঃখ করছো। মিতুর কথায় সাথী কিছু বলে না। তারপর নীলিমা আর মিতু চলে যায়। উজান তাকে কাছে টেনে নেয় আর কানের কাছে মুখ নিয়ে এসে বলে, তোমাদের বাড়িতে যখন গিয়েছিলাম তুমি আমায় কি যেন বলেছিলে, আরেকবার বলো তো কথাটা। মনে পড়ছে না। মনে করিয়ে দেবো কি সুইট হ্যান্ডসাম? আর একবার বলো কথাটা। তুমি ছোট থেকে কত পাকা ছিলে, অত অল্প বয়সে এই কথা কোথা থেকে শিখলে? সাথী কিছু না বলে উজানকে জড়িয়ে ধরে। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।